ওভারিয়ান টিউমার, আসলে ওভারিতে অনেক ধরনের টিউমার হইতে পারে বিনাইন টিউমার, অথবা হইতে পারে ম্যালিগনেন্ট টিউমার। তো আমরা যে জিনিসটা আমাদের ভালো করে মনে রাখতে হবে যে ওভারির বেশিরভাগ টিউমারই কিন্তু দেখা যায় বিনাইন থাকে, ধরো 70%-এর মতো টিউমারই বিনাইন থাকে। কিছু কিছু টিউমার থাকতে পারে যেগুলো ম্যালিগনেন্ট হইতে পারে, ধরলাম 30% টিউমার ম্যালিগনেন্ট হইতে পারে। তো একটা মহিলা তার ওভারিয়ান টিউমার হইলো, তো সেটা যে ম্যালিগনেন্ট হয়ে যাবে তা কিন্তু না। আবার ধরো পিসিওএস নামে একটা কন্ডিশন আমরা পড়ছিলাম না, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। অ্যাকচুয়ালি এখানে যেটা হয় যে ওভারির মধ্যে আমরা যেন অনেকগুলো ফলিকল এখানে পাই আমরা, সেগুলো যদিও মনে হয় আমাদের কাছে সিস্ট, কিন্তু এটা কিন্তু একটা মিসনোমার, এগুলো অ্যাকচুয়ালি সিস্ট না। ওই ফলিকলগুলোকে আমরা হচ্ছে সিস্ট চিন্তা করি, ইউএসজি করলে আমরা ওরকম পাই আর কি, সিস্টিক টাইপের লেশন। সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। সো ওভারিয়ান টিউমারের মধ্যে আমরা জানলাম যে 70% বিনাইন হইতে পারে, বাকি 30% ম্যালিগনেন্ট হবে। আহ, আর আমরা বিনাইন ওভারিয়ান যে টিউমারগুলো আছে, সো মেইনলি এগুলো সিস্টিক হয়। আর ম্যালিগনেন্ট যে টিউমারগুলো, আমরা বিনাইন আর ম্যালিগনেন্টের মধ্যে অনেকগুলো ডিফারেন্স পড়বো। আমরা দেখবো যে ম্যালিগনেন্ট টিউমারগুলো ইউজুয়ালি সলিড টাইপের হয়, আর যেগুলা বিনাইন সেগুলো সিস্টিক হয়। এবং আহ, যেগুলা বিনাইন সেগুলোর মধ্যে ফাংশনাল ওভারিয়ান সিস্ট আছে। তো ফাংশনাল ওভারিয়ান সিস্ট এটা মোস্ট কমনলি হইতে পারে, এবং এটা হরমোনাল ডিস্টারবেন্সের কারণে ইউজুয়ালি হয়, টেম্পোরারিলি হয়, পরবর্তীতে স্পন্টেনিয়াসলি আবার রিজলভও হয়ে যায়, এবং স্পেসিফিক কোনো সার্জারি বা কোনো ট্রিটমেন্ট দরকার হয় না। তবে এই যে ফাংশনাল ওভারিয়ান সিস্ট, এদের মধ্যে আবার অনেকগুলো টাইপ আছে, যেমন হচ্ছে ফলিকুলার সিস্ট, এটা এটা আবার এটার মধ্যে মোস্ট কমন। তো ফলিকুলার সিস্ট যখন আসলে ফলিকুলার সাইজ 3 সেন্টিমিটার থেকে বড় হয়ে যায়, তখন সেই ফলিকলটা, যদিও সেটা একটা ফলিকল ছিল ওভারির মধ্যে, অর্থাৎ ওভারির মধ্যে যে একটা ফলিকল, তো এই ফলিকলটার সাইজ হচ্ছে 3 সেন্টিমিটার থেকে বড় হয়ে গেলে বা 3 সেন্টিমিটার হলে সেটাকে কিন্তু আমরা ফলিকুলার সিস্ট বলতেছি। এবং কর্পাস লুটিয়াল যে সিস্ট, এটা হচ্ছে আহ, এটা মোস্ট কমন, মানে ফাংশনাল সিস্টের মধ্যে মোস্ট কমন সিস্ট, যেটা রাপচার হয়ে যেতে পারে, মানে ফুটা হয়ে যেতে পারে, ফেটে যাইতে পারে। তারপরে থিকা লুটিন সিস্ট নামে একটা সিস্ট আছে। এটা হচ্ছে যখন ধরো কারো হাইড্রেটিডি ফর মোল বা মোলার প্রেগনেন্সি আছে, তাদের বডিতে বিট মানে এইচসিজির পরিমাণ অনেক বেশি থাকে। সো তখন দেখা যায়, বা টুইন প্রেগনেন্সি যদি মহিলার হয়, সো যে সকল ক্ষেত্রে বিট এইচসিজি বা এইচসিজি বেশি থাকে, ওই সকল ক্ষেত্রে দেখা যায় যে এই সিস্ট হওয়ার চান্স বেশি থাকে। আহ, এবং যাদের হচ্ছে ইনফার্টিলিটি ট্রিটমেন্টে ক্লোমিফিন সাইট্রেট বা হিউম্যান মেনোপোজাল গোনাডোটপিন, এই সকল হিউম্যান মেনোপোজাল গোনাডোটপিন মানে এফএসএইচ, মানে পোস্ট মেনোপোজাল ওমানের যে এফএসএইচ এলএইচ, মানে ইউরিন দিয়ে যেগুলো বেরোয় ওইগুলোকে আমি কালেক্ট করে যখন ওষুধ আকারে দিচ্ছি, সেগুলোকে আমরা এইচএমজি বা হিউম্যান মেনোপোজাল গোনাডোটপিন বলি। তো সেটা যারা ইউজ করে তাদের ক্ষেত্রে মেইনলি থিকালুটিন সিস্ট কিন্তু দেখা যাইতে পারে। সো আমরা জানলাম যে ফলিকুলার সিস্ট, কর্পাস লুটিয়াল সিস্ট আর থিকালুটিন সিস্ট। এখন ওভারিয়ান যে ক্যান্সার, এটার কথা যদি আমরা একটু বলি, যে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে আহ, কি কি আমরা করতে পারি, যে কোনো স্ক্রিনিং কিন্তু ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে করা হয় না। আমরা জানি যে সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে বা কার্সিনোমা সার্ভিক্সের ক্ষেত্রে ইউনিভার্সাল স্ক্রিনিং এর একটা বিষয় আছে। এবং কার্সিনোমা সার্ভিক্স যেহেতু স্ক্রিনিং করা যায়, এজন্য এটা কিন্তু খুব সহজে ডায়াগনোসিসের বিষয়টাও থাকে, এবং ডায়াগনোসিস হয়ে গেলে ম্যানেজ করার ক্ষেত্রেও কিন্তু খুব সহজে এটা ম্যানেজ, মানে আমরা আগে থেকেই অ্যাওয়ার হয়ে যাই এবং ম্যানেজ করতে পারি, এবং ডেড বা মরে যাওয়ার চান্সটাও কম আসে, মর্টালিটি রেট কিছুটা কমে। বাট ওভারিয়ান ক্যান্সার ক্ষেত্রে ওরকম কোনো মানে কিন্তু ম্যানেজমেন্ট প্রোটোকল বা আমরা বলতে পারি যে স্ক্রিনিং প্রোটোকল নাই। এই জন্য এটা কিন্তু একটা ডিফিকাল্ট জায়গা। যেমন যারা ডেভেলপ কান্ট্রিজ, যে সকল কান্ট্রিগুলো খুবই ডেভেলপ, এই সকল কান্ট্রিতে দেখা যায় যে ওদের তো সার্ভাইকাল ক্যান্সারের জন্য প্যাপসমিয়ার সহ অনেক ভালো ভালো স্ক্রিনিং প্রোগ্রাম আছে, সো ওদের দেশে সবকিছু ঠিকঠাক, সার্ভাইকাল ক্যান্সার তেমন প্রবলেম নাই। মেইন প্রবলেম ওদের ওভারিয়ান ক্যান্সার হয়, কারণ ওভারিয়ান ক্যান্সার তেমন কোনো স্ক্রিনিং প্রোগ্রাম অত ডেভেলপ কিছু নাই। সো ওদের মেনলি ওভারিয়ান ক্যান্সারে মরে। আর আমাদের দেশে ওভারিয়ান ক্যান্সার তো মরে, বাট দেখা যায় যে মানে মোটামুটি ভাবে 1 থেকে 3%-এর মতো ক্যান্সার, যত মানে মানে 1 থেকে 3% হচ্ছে আমাদের গাইনোকোলজিক্যাল যে প্রবলেম আছে তার মধ্যে ওভারিয়ান ক্যান্সার থাকতে পারে। এবং জেনিটাল ম্যালিগনেন্সি মোটামুটি 15%-এর মতো ওভারিয়ান ক্যান্সার হইতে পারে। সেরকম বেশ কিছু বিষয়াদি আছে, যে মানে ওভারিয়ান টিউমার হইতে পারে আর কি। ওকে। আর আরেকটা বিষয় কি, যে ডেভেলপ কান্ট্রিগুলোতে বললাম যে ওভারিয়ান ক্যান্সার একটা রিস্ক ফ্যাক্টর, বাট ব্রেস্ট ক্যান্সার ফর শিওর ফিমেলের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, মানে আমরা শুরুর দিককার ব্রেস্ট ক্যান্সার আসবে, তারপর হচ্ছে ডেভেলপ কান্ট্রিগুলোতে ওভারিয়ান ক্যান্সার, বাট আন্ডার ডেভেলপ বা আমরা বলতে পারি যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে কিন্তু ওভারিয়ান ক্যান্সারের পরে, মানে সরি, ব্রেস্ট ক্যান্সারের পরে কিন্তু সার্ভাইকাল ক্যান্সারটা চলে আসে। সো ওভারিয়ান ক্যান্সার তারপরে হয়তো বা আসবে। এই যে ওভারিয়ান ক্যান্সারের প্রেজেন্টেশন খুবই ওয়েট কিন্তু হইতে পারে। ওভারিয়ান ক্যান্সারে দেখা যায় যে পেশেন্ট নওশিয়া, ভমিটিং, তারপরে ক্ষুধা, মানে ক্ষুধা লাগতেছে না ঠিকঠাক করে, লস অফ অ্যাপেটাইট, সেরকম বিভিন্ন প্রবলেম থাকে, যেগুলো আসলে অ্যাকচুয়ালি যে ক্যান্সার হয়েছে এটা বোঝায় না। এবং ম্যাস্ট্রাল যে ইরেগুলারিটিস বা ম্যাস্ট্রাল বিভিন্ন সিমটমস, যেটা আমরা অন্যান্য ক্যান্সারে দেখছি, এখানে কিন্তু ওরকম ম্যাস্ট্রাল কোনো প্রবলেম কিন্তু হয় না তেমন একটা, কারণ যেহেতু ওভারিতে ইনভলভ করছে। সো ওভারি কি অ্যাকচুয়ালি, এই যে ইউটারাস যদি হয়, এখান দিয়ে ফেলোপিয়ান টিউব থাকলো এবং ওভারি ধরো এখান দিয়ে আছে, তাহলে ওভারি তো সাইড দিয়ে, এবং সাইড দিয়ে হওয়ার কারণে কিন্তু
এটা কিন্তু আমরা বলতে পারি যে এখানে কিন্তু মেনস্ট্রুয়াল তেমন অ্যাবনর্মালিটিস প্রকাশ পায় না, বাট আমরা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি করলে আমরা হচ্ছে অ্যাডনেক্সাল মাস হয়তো বা পাইতে পারি, কারণ অ্যাডনেক্সা মানে কি ফেলোপিয়ান টিউব অথবা ওভারিতে কোনো একটা মাস হয়েছে বা কোনো একটা সোয়েলিং হয়তো হয়েছে, কোনো একটা টিউমার হয়েছে, তো ধরো ওভারিতে আমরা টিউমার তো পাবো। আরেকটা কথা আমি এখানে বলে যাই যে ধরো ওভারিতে রাইট সাইডে বা লেফট সাইডে টিউমার হয়েছে, এখন তুমি অ্যাবডোমেনে একটা মাস পাইছো বা প্যারাবডোমিনালি পালপেশন করে মাস পাইছো, সো এখন তুমি কিন্তু যদি বলো যে এটা লেফট সাইডেড বা রাইট সাইডেড, এটা কিন্তু আমি কনফার্মলি বলতে পারবো না, কারণ দেখা যায় ওভারিয়ান টিউমারের সাথে অনেক সময় প্যাডিকাল থাকে। প্যাডিকাল থাকা মানে হচ্ছে ওই প্যাডিকালটার সাথে ওভারিয়ান টিউমার ঝুলতে থাকে, সো এখানে টর্শন হওয়া বা ওভারিয়ান টর্শন মানে টিউমারগুলো টর্শন হওয়ার রিস্ক অনেক বেশি থাকে। যেমন ডার্ময়েড সিস্টেম একটা সিস্টেম আমরা করবো, যেটা একটা বিনাইন টিউমার, যেটাকে আমরা ম্যাচুর সিস্টিক টেরাটোমা বলে থাকি, সো সেটা কিন্তু অনেক বেশি টর্শন হওয়ার চান্স থাকে। টর্শন মানে একেবারে পেঁচায় ঠেঁচে যাওয়া। সো এই প্যাচায় যাওয়া বা দেখা যেতে পারে রাইট সাইডটা লেফট সাইডে চলে আসতে পারে, লেফট সাইডটা রাইট সাইডে চলে যেতে পারে। সো এই জন্য আমি যখন একটা মাস পাচ্ছি প্যারাবডোমিনালি, আমি কিন্তু বলতে পারবো না এটা রাইট সাইডেড বা লেফট সাইডেড ওভারিয়ান টিউমার আমার কাছে। এখন বিনাইন আর ম্যালিগনেন্টের মধ্যে ডিফারেন্স বোঝার উপায় হচ্ছে যে বিনাইন কিন্তু ইউজুয়ালি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে হবে, আর ম্যালিগনেন্ট টিউমার হলে সেটা ইউজুয়ালি প্রি পিউবার্টার, অর্থাৎ আইদার পিউবার্টির আগে হবে অথবা মেনোপজের পর হবে, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। সো এটা আমরা জানলাম মোটামুটি 60 বছর, 60 থেকে 70 বছর এই এইজটা হচ্ছে ওভারিয়ান ক্যান্সার হওয়ার ক্ষেত্রে মোটামুটি একটা রিস্ক ফ্যাক্টর বলা যায়, মানে একটা এইজ বলা যায়। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলি, ওভারিয়ান ক্যান্সারের মধ্যে এক ধরনের ক্যান্সার আছে হেরিডিটারি ওভারিয়ান ক্যান্সার। তো হেরিডিটারি যেগুলো ধরো মানে মার আছে মেয়ের হবে, তো সেই টাইপের ক্যান্সারগুলোর ম্যানিফেস্টেশনগুলো 10 বছর আগেই মানে ক্যান্সারটা ধরা পড়তে পারে বা ক্যান্সার পাওয়া যেতে পারে। তো সেটা দেখা যায় 50 বছরে পাওয়া যেতে পারে, সো এরকম একটা বিষয়। ঠিক আছে, বাট ধরো একজন মহিলার 65 বছর বয়স এবং তার ক্যান্সার হয়েছে, কিন্তু এটা কিন্তু আমি মোটামুটি ধরে নিতে পারি যেটা হেরিডিটারি না, অর্থাৎ এই মহিলাটা এর যে মেয়ে থাকবে তার মধ্যেই ক্যান্সারটা যাবে না, এটা আমরা ধরে নিতে পারি। কারণ হচ্ছে যেহেতু 65 বছর যা হয়েছে তার মানে এটা হেরিডিটারি না। ওকে, এখন আসো যে ইউজুয়ালি যে বিনাইন অ্যাডনেক্সাল মাস এখানে পেইন থাকতে পারে, ইনফ্লামেশন থাকতে পারে, বাট ম্যালিগনেন্টের ক্ষেত্রে কোনো এরকম থাকবে না। ম্যালিগনেন্টের ক্ষেত্রে সলিড মাস হয় এবং এটা দেখা যেতে পারে যে ফিক্সড থাকতে পারে, আর এটার কনসিস্টেন্সি বা বিনাইনের ক্ষেত্রে কনসিস্টেন্সি সিস্টিক থাকে, আর এটা ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয় বিনাইনটা, বাট ম্যালিগনেন্টের ক্ষেত্রে বাইল্যাটারাল হওয়ার চান্স থাকে। ওকে, আমরা ইউজুয়ালি বলতেছি, হ্যাঁ। আর এখানে দেখা যায় যে মানে ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে এরা খুবই র্যাপিডলি প্রোগ্রেস করে এবং ওয়েট লসের হিস্ট্রি তো থাকতে পারে পেশেন্টের। টেন্ডারনেসের ক্ষেত্রে ম্যালিগনেন্টের ক্ষেত্রে ওইভাবে আমি কোনো টেন্ডারনেস কিন্তু পাবো না, বাট বিনাইনের ক্ষেত্রে আমি টেন্ডারনেস পাইতে পারি। আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস খুব ইম্পর্টেন্ট, যে বিনাইনের ক্ষেত্রে কি ম্যালিগনেন্টের ক্ষেত্রে কি। বিনাইনের ক্ষেত্রে ইউজুয়ালি ইউনিল্যাটারাল আমরা একটা মানে মাস অবজার্ভ করতে পারি এবং এটা অ্যানিকোইক হবে। অ্যানিকোইক বলতে বোঝায় যে একটু আমার আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিংটা লক্ষ্য করো, যে দেখো এখানে আমি জাস্ট কালা কালা দেখতেছি, সো এই যে কালো কালো দেখতেছি এগুলোকে আমি বলি অ্যানোকোইক। এটা দ্বারা বোঝায় যে এই যে একটা সিস্ট, সো এটা অ্যানোকোইক। ওকে, এবং এখানে কিন্তু কোনো সেপ্টা নাই। সেপ্টা মানে বুঝছো, সেপ্টা মানে হচ্ছে আমি বুঝাতে যাচ্ছি যে ধরো মানে এরকম ডিভাইডিং কোনো সেপ্টা বা এরকম কিছু কিন্তু নাই এটার মধ্যে, জাস্ট একটা সিস্ট। ওকে ফাইন, এবং এটা ইউনিলোকুলার, মানে এটার মধ্যে যে লোকুল আছে এরকম কিন্তু না, কম্পার্টমেন্ট নাই কোনো, এটা ইউনিলোকুলার এবং এটা সলিড কম্পোনেন্ট কিন্তু এখানে অ্যাবসেন্ট থাকে, কারণ এর সিস্টিক থাকে। অপরদিকে দেখো যেগুলো ম্যালিগনেন্ট থাকে এগুলোর মধ্যে এরকম সেপ্টা থাকে, এরকম বিভিন্ন সেপ্টা থাকে, থিক সেপ্টা, এবং এখানে প্যাপিলারি আউটগ্রোথ থাকতে কিন্তু পারে। সো এখানে বিভিন্ন প্যাপিলারি আউটগ্রোথ হইতে পারে। এই যে প্যাপিলারি আউটগ্রোথগুলো দেখানো হয়েছে, মানে জায়গায় জায়গায় এভাবে উঠে যাইতে পারে। তো এটাকে হচ্ছে আমরা এক্সক্রিসিনস এই নামেও রাখতে পারি। ওকে, এবং হাইলি ভাস্কুলার থাকে। কেন হাইলি ভাস্কুলার থাকে ম্যালিগনেন্ট টিউমারগুলো? কারণ যেখানে কোনো একটা ম্যালিগনেন্সি হয় ওখানে কিন্তু নিউ ভাস্কুলারাইজেশন হয়, মানে নতুন নতুন ব্লাড ভেসেল টিউমারকে সাপ্লাই দেওয়ার জন্য তৈরি হয় এবং বেশি বেশি ভাস্কুলারিটি কিন্তু আমরা সেখানে পাবো। এবং মনে রাখবা যখনই ম্যালিগনেন্সি হয়েছে সেখানে হচ্ছে অ্যাসাইটিস, তারপর হচ্ছে মানে লিম্ফ নোড বড় হয়ে যাওয়া সহ আর অনেক ধরনের ফিচার পাওয়া যেতে পারে। প্লুরাল ইফিউশন পাওয়া যেতে পারে, যেখানে ম্যালিগনেন্ট সেল আমরা পাবো এক্সামিনেশন করে, এবং এটা সলিড কম্পোনেন্ট আমরা এখানে পাবো, এবং সাইজ দেখা যায় যে 10 সেন্টিমিটার থেকে বড় হয়ে যেতে পারে এবং এটা ইউজুয়ালি বাইল্যাটারাল হবে। আমরা ইউএসজিতে এরকম ফাইন্ডিং পাবো। যেমন দেখো এই যে হুট করে এই যে ধরো এখান থেকে একটা সিস্ট আছে, এখানে হুট করে একটা আউটগ্রোথ হয়ে গেছে, এটা হচ্ছে প্যাপিলারি আউটগ্রোথ আমরা বলতেছি। আচ্ছা, এখন ম্যানেজমেন্ট অফ ওভারিয়ান সিস্টের কথা যদি বলি, ধরো রিপ্রোডাক্টিভ এজে হয়েছে এবং সিস্ট সাইজটা আমরা তাহলে দেখবো। রিপ্রোডাক্টিভ এজ হয়েছে মানে মোটামুটি ধরে নিতে পারি আচ্ছা এটা বিনাইন হইতে পারে, এবং তাহলে সিস্ট সাইজটা আমরা দেখবো যদি 3 থেকে 5 সেন্টিমিটার হয়, ওকে ফাইন, আমি ওয়েট করবো, ওয়াচ করবো, সমস্যা নেই। আর 5 থেকে 7 সেন্টিমিটার হইলে যে আমরা ফলো আপ করবো এবং সিরিয়াল ইউএসজি করতে থাকবো, আল্ট্রাসোনোগ্রাফি করতে থাকবো। আর যদি 7 সেন্টিমিটার বড় হয়ে যায় তাহলে ওকে ফাইন, আমরা একটা সার্জারি করতে পারি। কারণ সার্জারি এই কারণে করবো যে দেখা যায় অনেক বিনাইন যে সিস্ট থাকে সেগুলো টর্সনের চান্স থাকে, যেমন ধরো ডার্ময়েড সিস্ট।
ম্যাচুর সিস্টিক যে টার্টোমা। সো এটার ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যে টর্শন হয়ে যেতে পারে, আর টর্শন হয়ে গেলে ওটা ডেঞ্জারাস হয়ে যাবে। টর্শন হওয়া মানে কি? টর্শন হওয়া মানে ভাস্কুলার সাপ্লাই ডিটাচমেন্ট হয়ে যাবে এবং সেটা অনেক কমপ্লিকেশন সৃষ্টি করতে পারে। এর জন্য আমরা সার্জারি করে ফেলবো। ওকে। আর যদি বয়স বেশি হয়, এক্সট্রিমিটিস হবে যায়, অর্থাৎ অনেক ছোট অথবা অনেক বড়। অনেক ছোট বলতে প্রি পিউবার্টাল, যে মানে এখনো পিউবার্টি হয়নি, অনেক মানে 6, 7, 8 বছর বয়স। তো তার ক্ষেত্রে কিন্তু যদি আলফা ফেটোপ্রোটিন, হিউম্যান কোর্নিক গোনাডোট্রপিন, তারপরে লিকটেড ডিহাইড্রোজেন, সেগুলো বিভিন্ন টিউমার মার্কার আমরা বলি। তো এই টিউমার মার্কারগুলো যদি আমরা রেইজ পাই, তাহলে আমরা মানে আরও ইনভেস্টিগেশন করে কনফার্ম করে সার্জারি করতে পারি। সার্জারির দিকে আমরা যাবো। আর পোস্ট মেনোপজাল ওমান হইলে আমরা কার্সিনো মানে সরি কার্বোহাইড্রেট অ্যান্টিজেন 125 বা 125 এটা যদি দেখি 35 ইন্টারন্যাশনাল ইউনিট বা তার থেকে বেশি, তাহলে কিন্তু আমরা মানে ফার্দার ইনভেস্টিগেশন করে আমরা সার্জারি করতে পারি। ওভারিয়ান যে মাসগুলো থাকে, এগুলার ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হওয়ার রিস্ক যদি আমরা দেখি, যারা প্রি ম্যানোপোজাল অর্থাৎ ম্যানোপজ এখনো হয়নি, তাদের ক্ষেত্রে কম রিস্ক থাকে 7%-এর মতো। যারা পোস্ট ম্যানোপোজাল, তাদের ক্ষেত্রে কিন্তু 30% রিস্ক থাকতে পারে। আর বিনাইন কন্ডিশনগুলা দেখো, আরেকটা জিনিস আমি বলি যে দেখো, কার্বোহাইড্রেট অ্যান্টিজেন মানে কার্বোহাইড্রেট যে 125 যে টিউমার মার্কারটা, এটা কিন্তু বিভিন্ন কন্ডিশনে বাড়তে পারে। অ্যান্ডোমেট্রোসিসে বাড়তে পারে, ফাইব্রয়েড ইউটেরাস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, জেনিটাল টিবি, এগুলোতেও বাড়তে পারে। সো এটা একটা স্পেসিফিক মার্কার তা কিন্তু না। বাট এটা যদি 200 ইন্টারন্যাশনাল ইউনিট এর মতো হয়ে যায়, তাহলে সেটা কিন্তু সিগনিফিক্যান্ট, সেটা আমাদের কনসার্নে নিতে হবে। প্রেগনেন্সিতে ওভারিয়ান প্যাথোলজিগুলো নিয়ে একটু যদি কথা বলি, প্রেগনেন্সিতে সাধারণত মোস্ট কমনলি বিনাইন ওভারিয়ান টিউমার হয়, টিউমার সিস্ট টাইপের হয়। এবং ডার্মার সিস্ট যেটা, এটা প্রেগনেন্সিতে সব থেকে কমন। ডার্মার সিস্ট এক ধরনের ট্যারাটোমা, যেটাকে আমরা ম্যাচুর সিস্টিক ট্যারাটোমা বলি। আচ্ছা, ট্যারাটোমার মধ্যে ইমম্যাচুর আছে, ইমম্যাচুর একটা আছে, সেটা হচ্ছে ম্যালিগনেন্ট। হ্যাঁ, তারপরে মনোক্লোনাল একটা আছে, মনোক্লোনাল। এই যে মনোক্লোনাল যেটা, এই মনোক্লোনালটাকে কিন্তু আমরা বলি যে এস্ট্রোমা ওভারি, এস্ট্রোমা ওভারি অর্থাৎ ওভারিয়ান টিস্যু, মানে ওভারির মধ্যে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের টিস্যু হয়তো বা পাইছি, সো সেটাকে আমরা বলি এস্ট্রোমা ওভারি। হ্যাঁ, ফলে দেখা গেল ওভারির মধ্যে থাইরয়েড টিস্যু চলে আসছে একটপিক জায়গায়, সো ওইখানে থাইরয়েড হরমোন রিলিজ হইতে পারে। আমি বললাম যে ডার্মার সিস্ট, এটা ট্রশন হওয়ার অনেক রিস্ক থাকে, এবং সাধারণত ফার্স্ট ট্রাইমাস্টারের পরে পিউপেরিয়াম, এই সকল টাইম হচ্ছে ট্রশন হইতে পারে। আর ওভারিয়ান ক্যান্সার যদি বলি যে প্রেগনেন্সিতে সবথেকে কমন ওভারিয়ান ক্যান্সার কোনটা, ম্যালিগনেন্সি কোনটা, সেটা হচ্ছে ডিসজার্মিনোমা। হ্যাঁ, ডিসজার্মিনোমা, এই ডিসজার্মিনোমার হোমোলোগাস বা সমপর্যায়ের মেইলে যে ক্যান্সারটা, সেটাকে বলি আমরা সেমিনোমা। সেমিনোমা এটা আমরা মেইল এর ক্ষেত্রে জানি বলি। হ্যাঁ, ওকে ফাইন, এটা আমরা প্যাথোলজিতে পড়ে আসছি। এখন কিভাবে ম্যানেজ করব প্রেগনেন্সিতে? ধরো অ্যাসিমটোমেটিক থাকলো, কোনো সিমটমস নাই, ফার্স্ট ট্রাইমাস্টারে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করবো। সেকেন্ড ট্রাইমাস্টারে আমরা হচ্ছে ম্যালিগনেন্সির ফিচার যদি পাই ওই যে 10 সেন্টিমিটার থেকে বড় হয়ে গেছে, তাহলে আমরা সার্জারি করতে পারি। সো মনে রাখবা যে প্রেগনেন্সির টাইমে যে কোনো মানে প্রেগনেন্সির টাইমে যে কোনো সার্জারি যদি আমি করতে চাই, তাহলে বেস্ট টাইম হচ্ছে সেকেন্ড ট্রাইমাস্টার। সো সেকেন্ড ট্রাইমাস্টার ইজ দ্য বেস্ট টাইম ফর প্রেগনেন্সি টু হ্যাভ এনি সার্জারি। আর ফার্স্ট ট্রাইমাস্টারে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করবো মেইনলি কর্পাস লুটিয়াম, যেহেতু আমরা জানি যে কর্পাস লুটিয়াল সিস্ট হওয়ার চান্স থাকে, হয়তোবা কর্পাস লুটিয়ামটা হয়তোবা থেকে যে ওইটা বড় হয়ে হাইপার অ্যাক্টিভেটেড হয়ে ওইটা মানে থাকতে পারে। এই জন্য আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করবো। কর্পাস লুটিয়ামটাই হয়তোবা আস্তে আস্তে বড় হয়ে এরকম কর্পাস লুটিয়াল যে সিস্ট সেটা ক্রিয়েট করছে, এটা কিন্তু আস্তে আস্তে মানে সময়ের সাথে সাথে স্পন্টেনিয়াস রিগ্রেস করে যাবে। আচ্ছা, আর যদি সিমটোমেটিক হয় প্রেগনেন্সির টাইমে, সিমটোমেটিক হলে রাপচার টর্শনের রিস্ক থাকবে। যেমন ধরো সিমটোমেটিক বলতে রাপচার হয়ে গেছে বা টর্শন হয়ে গেছে, তাহলে অবশ্যই আমার সিস্টকে রিমুভ করতে হবে। জেস্টেশনাল এজ যতই হোক, মানে প্রেগনেন্সির যত টাইমই হোক, এরকম রিস্ক থাকলে আমরা অবশ্যই সার্জারি করে ফেলতে হবে। আমরা এখন হচ্ছে ওভারিয়ান ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর নিয়ে কথা বলবো। দেখো, এটা একটা মানে হাইপার ইস্ট্রোজেনিক কন্ডিশনের টাইপের ক্যান্সার। যখন আসলে একটা মহিলার অনেক আগেই মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে এবং মেনোপজে লেট করে হচ্ছে, অর্থাৎ ইস্ট্রোজেনের এক্সপোজারে বেশি সময় ধরে থাকতেছে, তার ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার রিস্ক বেশি অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সারের মতো। এবং অবেসিটি টাও একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে। অ্যান্ডোমেট্রোসিস যাদের থাকে তাদেরও কিন্তু রিস্ক থাকতে পারে, এবং এগুলাকে আমরা বলতেছি প্রুভেন রিস্ক ফ্যাক্টর। ঠিক আছে, প্রুভেন রিস্ক ফ্যাক্টর মানে এইগুলা রিস্ক ফ্যাক্টর একেবারে। বাট কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো কন্ট্রোভার্সিয়াল, মানে এগুলার একেবারে পার্মানেন্ট বা অনেক বেশি এভিডেন্স পাওয়া যায় না, বাট স্টিল দে মাইট বি রিলেটেড। পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, হ্যাঁ, এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিও মাইট বি এ রিস্ক ফ্যাক্টর। তার বাদে যখন যাদের এক্সেসিভ ওভুলেশন হয়, যেমন নালিপারিটি, অর্থাৎ নালিপারিটি যাদের ওভুলেশন হচ্ছে মানে বেশি বেশি ওভুলেশন হচ্ছে, মানে ওভুলেটিং ওম্যান যারা, এবং ইনফার্টিলিটি বা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস যারা নেয়, এদের ক্ষেত্রেও মাইট বি রিস্কি ইন, মানে দোজ ফিমেল মাইট বি ইন রিস্ক। তার বাদে জেনেটিক সিনড্রোমের মধ্যে লিঞ্চ সিনড্রোম, তারপরে BRCA1, BRCA2, এই টাইপের জিনগুলো মিউটেশনের কারণে। সো লিঞ্চ সিনড্রোম আমরা বলছিলাম যে লিঞ্চ সিনড্রোমটা
মানে জেনেটিক সিনড্রোম যেটার সাথে কিছু ক্যান্সারের সম্পর্ক আছে, যেমন কলোরেক্টাল ক্যান্সার, এটা সব থেকে বেশি রিলেটেড, অর্থাৎ লিন সিনড্রোম যাদের আছে তাদের কলোরেক্টাল ক্যান্সার হওয়ার চান্স সব থেকে বেশি, তারপরে অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার রিস্কও বেশি, আর আলটিমেটলি ওভারিয়ান ক্যান্সারও কিছু ক্ষেত্রে হইতে পারে। আর কার্সিনোজেন যেমন অ্যাসবেস্টোস, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা অ্যাসবেস্টোস। একটা কার্সিনোজেনের নাম বলতে বললে কি বলবো, অ্যাসবেস্টোস, এটা ওভারিয়ান ক্যান্সারের সাথে রিলেটেড। তারপরে ট্যাল্ক, তারপরে স্মোকিং। আচ্ছা, এখানে একটা কথা আমি বলি, অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু স্মোকিং একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর। তারপরে স্মোকিং কিন্তু আমাদের যে ওভারিয়ান ক্যান্সার সেখানেও কিন্তু মোটামুটিভাবে রিস্ক ফ্যাক্টর না, বাট শুধুমাত্র মিউসিনিয়াস যে অ্যাডিনোকার্সিনোমা, মিউসিনিয়াস, সেই মিউসিনিয়াস অ্যাডিনোকার্সিনোমা, এটা কিন্তু ক্ষেত্রে স্মোকিং মাইট বি রিস্ক ফ্যাক্টর। একটা মিউসিনিয়াস সিস্ট, মিউসিনিয়াস সিস্ট অ্যাডিনোমা বা মিউসিনিয়াস অ্যাডিনোমা যেটা, ঠিক আছে, এইগুলা এটা কিন্তু মোস্ট মানে লার্জেস্ট, আমরা বলতে পারি লার্জেস্ট বিনাইন, মানে সব থেকে বিনাইন যে টিউমারগুলো আছে ওভারিয়ান টিউমার, তার মধ্যে সব থেকে লার্জেস্ট, এই কথাটা একটু মনে রাখবে, অনেক বেশি বড় হয় সাইজে। আর প্রোটেক্টিভ ফ্যাক্টর কি, ফিজিক্যাল এক্সারসাইজ, এটা একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর। এবং তা বাদে অ্যানোভুলেশন, মাল্টিপ্যারিটি, ওসিপি, ব্রেস্ট ফিডিং, এগুলো প্রোটেক্টিভ ফ্যাক্টর হতে পারে। এবং ওসিপি এটা খুবই ভালো একটা মানে প্রোটেক্টিভ ফ্যাক্টর ওভারিয়ান ক্যান্সার প্রিভেন্ট করার জন্য। আর সার্জারির মধ্যে হিস্টেক্টমি, টিউবার লাইগেশন বা সেলফিং জেক্টমি যাদের করা হয়েছে তারা কিন্তু ভালোই প্রোটেকশনে থাকতে পারবে। লিন সিনড্রোম, এখানে MLH1 বা MLH3, মানে MSH3, এরকম বিভিন্ন জিনের হচ্ছে জিন অ্যাসোসিয়েটেড থাকে। এবং এখানে মেইনলি কলোরেক্টাল ক্যান্সার, অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার, এগুলা হওয়ার চান্স কিন্তু এই সিনড্রোম আক্রান্ত ব্যক্তিদের থাকে। এবং BRCA1 যেটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম রিস্ক অফ ওভারিয়ান ক্যান্সার কিন্তু থাকে 40% এই জিনের ক্ষেত্রে। এবং এটার প্রিভেনশনের জন্য, অর্থাৎ BRCA1 বা BRCA2, এই জেনেটিক সিনড্রোমগুলো, এইগুলো রিলেটেড জেনেটিক সিনড্রোম থাকলে কিন্তু আমরা কি করব, প্রিভেনশনের জন্য আমরা টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি প্লাস বাইলেটারাল সেলফিং ওফুরেক্টমি করে ফেলতে পারি, ফ্যামিলি কমপ্লিট হওয়ার পরে অবশ্যই। এবং অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সারের রিস্কও কিন্তু এটা থেকে পারে আসলে। হেরিডিটারি আর স্পোরেডিকের ক্ষেত্রে দেখো, হেরিডিটারিগুলোর ক্ষেত্রে আমি আগেই বলছি যে 5 থেকে 10%, সব ওভারিয়ান ক্যান্সারে 5 থেকে 10% কিন্তু হেরিডিটারি হইতে পারে। এবং এটা ইউজুয়ালি একটু আগে প্রেজেন্টেশন শুরু করে, এটা আমি শুরু থেকে বলে আসছি। এবং বেশিরভাগই হচ্ছে হেরিডিটারি না, এবং সেটা 60 থেকে 70 বছর বয়সে হচ্ছে প্রেজেন্ট করে, এবং সেটাকে আমরা স্পোরাডিক বলতেছি আর কি। ফার্স্ট ডিগ্রি রিলেটিভের যদি ক্যান্সার থাকে, তাহলে আমরা তার যে মানে রিলেটিভস আছে, তাহলে তার আমরা কি করতে পারি, অ্যানুয়াল স্ক্রিনিং করতে পারি, ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি এবং মানে কার্বোহাইড্রেট অ্যান্টিজেন 125, এটা করতে পারি। বাট যদি স্পোরাডিক ওভারিয়ান ক্যান্সার হয়, যে আচ্ছা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, বাট তার ক্যান্সার দেখেছে 65 বছর বা 70 বছর যে বয়সে যা হয়েছে, তার মানে এটা স্পোরাডিক আমি চিন্তা করবো। এবং তার যে রিলেটিভ আছে তার বয়স হয়তো ধরো 30, এখন তার অত টেনশনের দরকার নেই, তাকে আমি রিয়াসিওর করবো যে আপনার কোনো প্রবলেম নেই, এটা হেরিডিটারি না, আপনি আপনার মতো মানে নর্মালি লাইফ লিড করতে থাকেন। আর ওভারিয়ান যে টিউমার, তো ওভারিয়ান টিউমারের একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ক্লাসিফিকেশন আছে। তো এটা বোঝার আগে আমরা একটু ওভারির স্ট্রাকচারটা যদি দেখি, দেখো ওভারির বাহিরে এপিথেলিয়াল তো থাকবে, এপিথেলিয়াল সেল থাকবে, কিউবয়েডাল সেল থাকে, কিউবয়েডাল সেল, সেরকম কিউবয়েডাল সেল কিন্তু ওভারির বাইরে আছে। তো এরপর হচ্ছে এখানে স্ট্রোমা থাকে, স্ট্রোমা থাকবে। এবং স্ট্রোমা বাদে এখানে মাঝে মাঝে কিছু মানে জার্ম সেল থাকে, জার্ম সেল। সো আলটিমেটলি প্রত্যেকটা জায়গাকে এফেক্ট করে ক্যান্সার হইতে পারে। এই জায়গায় যদি ক্যান্সার হয়, এটা যদি ক্যান্সার হয়, তাহলে আমরা বলি এপিথেলিয়াল টিউমার। তারপরে যদি হচ্ছে গিয়ে এইগুলাতে টিউমার হয়, তার মানে হচ্ছে স্ট্রোমাল টিউমার। তারপরে হচ্ছে এখান দিয়ে যদি টিউমার হয়, তাহলে জার্ম সেলগুলোতে টিউমার, জার্ম সেল টিউমার। সো তারপরে সেক্স কর্ড এই টিউমার হইতে পারে, সেক্স কর্ড টিউমার, স্ট্রোমাল টিউমার, দুটি কিন্তু আলাদা জিনিস, আমরা দেখবো, আলাদা করেই পড়বো আমরা। তারপরে মেটাস্টেটিক টিউমার কিন্তু হইতে পারে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে হয়তো ওভারিতে টিউমার আসছে, যেমন ধরো স্টোমাকের পাইলোরাস থেকে যদি টিউমার মানে মেটাস্টেসিস হয়ে ওভারিতে আসে, সেটাকে আমরা কিন্তু ক্রুকেনবার্গ টিউমার বলি, ক্রুকেনবার্গ টিউমার, এটা আমরা দেখবো। তাহলে এপিথেলিয়াল টিউমারটাই মেইনলি মোস্ট কমন, এবং এটা 90% হয়। আর জার্ম সেল টিউমার সেকেন্ড মোস্ট কমন, এটা 5 থেকে 8% হইতে পারে, 3 থেকে 5% হচ্ছে সিক্স কর্ড স্টোমাল টিউমার, আর মেটাস্টেটিক টিউমার কিন্তু হইতে পারে। তো ওভারিয়ান টিউমারের মধ্যে মোস্ট কমন যেটা ওভারঅল, সেটা হচ্ছে সেরাস সিস্টারিনোমা। হ্যাঁ, তো আমরা আরেকটা কথা মনে রাখবো যে আমরা যখন এপিথেলিয়াল টিউমার বলি, এপিথেলিয়াল টিউমারগুলোকে আমরা বলি সেরাস টিউমার, মিউসিনিয়াস টিউমার, ব্রেনাস টিউমার, এন্ডোমেট্রিয়াল টিউমার, ক্লিয়ার সেল টিউমার। ক্লিয়ার সেল কথাটা যখনই শুনবে তখন মনে করবে এটা সব থেকে ম্যালিগনেন্ট, এটা খুবই ডেঞ্জারাস, এটা প্রগনোসিস খুবই পোর। তাহলে আলটিমেটলি আমরা এই নামগুলো মনে রাখবো, এগুলো আমরা প্যাথোলজিতে পড়ে আসছি, যে সেরাস, মিউসিনিয়াস, ব্রেনাস, এন্ডোমেট্রিয়াল, ক্লিয়ার সেল, সেগুলো হচ্ছে এপিথেলিয়াল ওভারিয়ান টিউমার। তো সেরাসের মধ্যে আবার বিনাইন যেটা, সেটাকে আমরা সেরাস সিস্টারিনোমা বলতেছি, ম্যালিগনেন্ট যেটা সেটাকে সেরাস সিস্টারিনো কার্সিনোমা বলতেছি। এবং একটা কথা আমি বলি যে ইউজুয়ালি এই টিউমারগুলো বিনাইন হইতে পারে, ইন্টারমিডিয়েট হইতে পারে, ম্যালিগনেন্ট হইতে পারে, ইন্টারমিডিয়েটও কিন্তু হইতে পারে। সেরকম 3টা স্টেজে কিন্তু এরা হইতে পারে। এবং মোস্ট কমনলি এপিথেলিয়াল টিউমারগুলো 60 বছর বয়সের দিকে হয়, এবং এটা বাইল্যাটারালি হয় মোস্ট কমনলি। সব থেকে বেশি মানে ওর্স্ট প্রগনোসিস থাকে এই টিউমারগুলোর, এবং দেখা যায় যে এদের সিমটমসগুলো খুবই নন স্পেসিফিক এপিথেলিয়াল টিউমারগুলোর।
মানে এরা হচ্ছে নওশিয়া, ভমিটিং, ইরিটেবল বাউল সিনড্রোম, ওয়েট লস এগুলো নিয়ে আসতেছে। এখন এইগুলা আসলে আমার মাথাতে কনফিউজিং হয়ে যাবে যে এটা ওভারিয়ান টিউমার কেমনে হয়। এবং আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে আমরা স্যামোমা বডিজ কিন্তু পাইতে পারি এপিথেলিয়াল অরিজিন টিউমারের। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সেরাস আর মিউসিনাসের মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা দেখবো। তবে তার আগে বলে আসি যে ওভারঅল তো সিরাস সিস্টেডিনোমা যেটা সিস্টেডিনোমা এটা বিনাইন, অর্থাৎ সেরাস সিস্টেডিনো কার্সিনোমা হলে সেটা তো ম্যালিগনেন্ট, এটা ওভারঅল সব থেকে কমন। বাট রিপ্রোডাক্টিভ এজে কমন হচ্ছে সব থেকে বেশি ডার্ময়েড সিস্ট। সো এই ডার্ময়েড সিস্টটা আলাদা করে আমাদের পড়তে হয়, অনেক ইম্পর্টেন্ট। এটাকে আমরা ম্যাচুর সিস্টিক ট্যারাটোমা বলে থাকি। ইমম্যাচুর যে ট্যারাটোমা সেটা কিন্তু ম্যালিগনেন্ট, বাট এটা বিনাইন। আচ্ছা, আর ওভারিয়ান ক্যান্সারের মধ্যে মানে যেটা ম্যালিগনেন্ট সেটার মধ্যে সব থেকে কমন হচ্ছে সেরাস সিস্টেডিনো কার্সিনোমা, ঠিক আছে? তো তার মানে কি সেরাস সিস্টেডিনোমা এটা হচ্ছে সব থেকে কমন এজোহুড, বাট আমরা যদি বলি ক্যান্সার বা ম্যালিগনেন্সি তাহলে কিন্তু সিস্টেডিনো কার্সিনোমা সব থেকে কমন। ওকে, এখন আসো যে আমরা সেরাস আর মিউসিনাসের মধ্যে পার্থক্য যদি বলি, ইউজুয়ালি সেরাসটা বিনাইন বিনাইন সেরাস টিউমারের মধ্যে 60% বিনাইন, বাট মিউসিনাসের মধ্যে 80% বিনাইন। এবং এটার সাইজ বড় হয়, এটা আমরা বলে আসছি, একটু পরে আমরা দেখবো যে অকারেন্স হচ্ছে মোস্টলি এরা বাইল্যাটারাল হয় সেরাসটা, বাট মিউসিনাসটা কিন্তু ইউনিল্যাটারাল হয়। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং এখানে কে রাস জিনের মিউটেশন হয়, আর এখানে BRCA1, BRCA2, P53 মিউটেশন হতে পারে। স্মোকিং এখানে রিস্ক ফ্যাক্টর না, বাট মিউসিনাসের ক্ষেত্রে যদি বলে যে স্মোকিং রিস্ক ফ্যাক্টর কোনটার ক্ষেত্রে, একটা ক্যান্সারের নাম মনে রাখতে হবে মিউসিনাস। সো মিউসিনাসের ক্ষেত্রে এটা কিন্তু রিস্ক ফ্যাক্টর। আর ম্যালিগনেন্ট ফর্ম কি সেরাস সিস্টেডিনো কার্সিনোমা, এটা হচ্ছে মিউসিনাস সিস্টেডিনো কার্সিনোমা। এখানে টিউমার মার্কার হচ্ছে কার্বোহাইড্রেট 125, আর এখানে হচ্ছে কার্সিনো এমব্রিয়নিক অ্যান্টিজেন এবং কার্বোহাইড্রেট 199। সো কার্বোহাইড্রেট 199 কিন্তু আরও বেশ কিছু ক্যান্সারের ক্ষেত্রে, যেমন ধরো প্যানক্রিয়াটিক ক্যান্সার, এর ক্ষেত্রে কিন্তু কার্বোহাইড্রেট 199 একটা মানে ফ্যাক্টর। এবং তার বাদে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন আমরা সেরাসের ক্ষেত্রে স্যামোমা বডিজ পাইতে পারি, এটা মিলি সেরাসের ক্ষেত্রে আমরা পাই। আর গ্রোস ফাইন্ডিং আমরা ইউনিলোকুলেটেড একটা মানে এটার মধ্যে ক্লিয়ার্স বা সেরাস ফ্লুইড আছে এরকম একটা পাইছি। আর এখানে মনে রাখবা যে আমরা মিউসিনাসের ক্ষেত্রে হানিকম টাইপের অ্যাপিয়ারেন্স পাইতে পারি, ওখানে মাল্টি লোকুলেটেড থাকে। কি থাকে? মাল্টি লোকুলেটেড এরকম মানে বিভিন্ন সিস্ট থাকে যেটা মিউসিনিয়াস ম্যাটেরিয়াল দ্বারা ফিল্ড থাকে। আচ্ছা, ধর মিউসিনিয়াস যে টিউমারটা আছে এটা যদি বার্স্ট হয়ে যায়, রাপচার হয়ে গেছে, তাহলে এটা ছড়ায় যেতে পারে পুরো পেটে এবং পেট ফুলাই ফেলতে পারে, অ্যাসাইটিস করতে পারে। এবং এরকম একটা কন্ডিশন আছে যেটাকে আমরা বলি সিউডোমিক্সোমা পেরিটোনি। সো সিউডোমিক্সোমা পেরিটোনি মানে কি আশা করি বুঝতে পারছো। এটা একটা কন্ডিশন যেখানে মিউসিনিয়াস টিউমারটা হয়তো রাপচার হয়ে গেছে, মিউসিনিয়াস টিউমার সাথে এটা অ্যাসোসিয়েটেড, বাট মোস্ট কমন কজ অফ সিউডোমিক্সোমা পেরিটোনি ইজ কার্সিনোমা অ্যাপেন্ডিক্স, অর্থাৎ দি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে ক্যান্সার যদি হয় সেটা সব থেকে কমন, ঠিক আছে, সিউডোমিক্সোমা পেরিটোনি হওয়ার ক্ষেত্রে। বাট বাট মানে কার্সিনোয়েড টিউমার, কার্সিনো মানে অ্যাপেন্ডিক্স আর কি। বাট সেকেন্ড কমন কজ আমরা মিউসিনিয়াস বলতে পারি, মিউসিনিয়াস টিউমার। ওকে, তো সিউডোমিক্সোমা পেরিটোনিয়াম এটা অ্যাসোসিয়েটেড। এখন আসলে সিউডোমিক্সোমা পেরিটোনি কি? পেরিটোনিয়াম মানে মিউসিনিয়াস ম্যাটেরিয়াল দ্বারা ফিল্ড হয়ে গেছে, ওটা রাপচার হওয়ার কারণে। এবং এটা মেইনলি মোস্টলি কমনলি হয় হচ্ছে অ্যাপেন্ডিক্সের ক্যান্সারের কারণে। তারপরে মিউসিনিয়াস ওভারিয়ান টিউমার যেটা মেটাস্টেটিক যেটা মানে ধর মেটাস্টেটিক ওভারিয়ান ক্যান্সার, অর্থাৎ ওটা হচ্ছে ওটা রাপচার হয়ে ছড়াই গেছে পুরো পেটে। তারপরে অ্যাপেন্ডিক্স যদি মিউকোসিল হয় এগুলো কারণ হতে পারে সিউডোমিক্সোমা পেরিটোনি। এবং এটা খুবই ব্যাড প্রগনোসিস থাকে সিউডোমিক্সোমা পেরিটোনি, কারণ রিকারেন্স রেটের চান্স বেশি থাকে। ব্রেনার যে টিউমারটা আমরা নিয়ে কথা বলছি, তো ব্রেনার টিউমারটা হচ্ছে আমরা মনে রাখবো যে এখানে ওয়েল থার্ড সেল নেস্ট নামে এক ধরনের সেল থাকে, ঠিক আছে, এই কথা একটু মনে রাখতে পারে। এবং এরা কফি বিন নিউক্লিয়াই থাকে। কফি বিন নিউক্লিয়া আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনে পাবো। তো কফি বিন নিউক্লিয়া মানে এটা ধরো নিউক্লিয়াস এবং এটার মাঝে এরকম একটা আছে, সেটাকে আমরা বলি কফি বিন নিউক্লিয়াস। এবং এটা একটা বিনাইন টিউমার। আসলে ব্রেনার টিউমার কিন্তু ইস্ট্রোজেন রিলিজ করতে পারে, মানে এদের একটা ক্যাপাসিটি আছে ইস্ট্রোজেন রিলিজ করা। এবং এরা মেনলি বিনাইন হতে পারে, ম্যালিগনেন্টও হতে পারে, বাট মেনলি আমরা এটাকে বিনাইন হিসেবেই ধরি। এবং যেটা খুব ইম্পর্টেন্ট, এরা ইউনিল্যাটারাল 100% ক্ষেত্রে, মানে এরা ইউনিল্যাটারাল বাদে হবেই না, কখনো বাইল্যাটারাল হবে না। এবং এরা সলিড টিউমার, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো এটা যদিও বিনাইন হতে পারে বাট এটা কিন্তু সলিড হতে পারে। আমরা জানি বিনাইন ইউজুয়ালি সলিড হয় না। সো কিছু কোন কোন টিউমার হচ্ছে কি বলে সলিড, এই কথাটা ইম্পর্টেন্ট। যেমন ফাইব্রোমা আমরা পরে পড়বো, ফাইব্রোমা, থিকোমা, এরকম বেশ কিছু টিউমার আছে যেগুলো কিন্তু সলিড। তারপরে হচ্ছে এখানে আমরা ব্রেনার টিউমারটা দেখলাম। তারপরে এদের এপিথেলিয়ামটা থাকে ট্রানজিশনাল এপিথেলিয়াম। হ্যাঁ, সো আমাদের ইউরিনারি সিস্টেমের যে এপিথেলিয়াম ওইখানে থাকে, ওইটার সাথে অ্যাসোসিয়েটেড এপিথেলিয়াম কিন্তু এখানে থাকে। সো এরকম কয়েকটা পয়েন্ট এখানে মনে রাখবা। তো অ্যান্ডোমেট্রিয়ার আর ক্লিয়ার সেল টিউমার নিয়ে একটু কথা বলি। অ্যান্ডোমেট্রিয়ার টিউমার মানে হচ্ছে যে প্যাথোলজিক্যাল এক্সামিনেশন করলে অ্যান্ডোমেট্রিয়াল যে গ্ল্যান্ডস আছে তাদের সাথে রিজেম্বল করবে। এবং এরা অ্যান্ডোমেট্রিয়ার টিউমার যাদের থাকে তাদের কিন্তু অ্যান্ডোমেট্রিওসিস, তারপর অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার এগুলোও থাকতে পারে। হ্যাঁ, কারণ অ্যান্ডোমেট্রিওসিস থাকলে মানে হচ্ছে তার অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার চান্সও কিন্তু বেশি। আর ক্লিয়ার সেল টিউমার এটাতে হবনিল সেল নামে এক ধরনের সেল থাকে, এবং এটাতে ক্লিয়ার সেল টিউমার সাথেও কিন্তু, এবং এরা কিন্তু ম্যালিগনেন্ট, অবশ্যই অনেক বেশি ম্যালিগনেন্ট, এবং এরা অ্যান্ডোমেট্রিওসিসের সাথে এদের রিলেশন থাকতে পারে। ওকে ফাইন। এখন ক্লিয়ার সেল টিউমারটা অনেক বেশি ডেঞ্জারাস। আর কফি বিন নিউক্লিয়াই যেটা, এটা মানে হচ্ছে একটা সেন্ট্রাল গ্রুপিং থাকবে, অর্থাৎ এই যে নিউক্লিয়াস এর মাঝে একটা সেন্ট্রাল গ্রুপিং থাকবে। এটা ব্রেনার টিউমারে পাওয়া যায়, গ্রানুলোসার সেল টিউমারে পাওয়া যায়। গ্রানুলোসার সেল টিউমার মানে হচ্ছে এরা হচ্ছে
ফেমিনাইজিং টিউমার আমরা বলি, অর্থাৎ এরা ইস্ট্রোজেন রিলিজ করে, ইস্ট্রোজেন রিলিজিং টিউমার। কারণ আমরা জানি যে আমাদের যে ফলিকল থাকে, ওভারিয়ান ফলিকলগুলোর গায়ে গ্রানুলোসা সেল থাকে। এই গ্রানুলোসা সেলের কাজ হচ্ছে ইস্ট্রোজেন রিলিজ করা। সো এই ইস্ট্রোজেন রিলিজিং টিউমার আমরা বলি বা ফেমিনাইজিং টিউমার আমরা বলি। তারপরে অ্যান্ড্রোজেন রিলিজিং টিউমার আছে, যেটাকে আমরা বলি হচ্ছে মানে ওইটাও এক ধরনের আছে, যেটা আমরা দেখবো পরবর্তীতে। এবং মোস্ট কমন ওভারিয়ান টিউমার যেমন অ্যান্ডোমেট্রিওসিসের সাথে মোস্ট কমনলি হচ্ছে ক্লিয়ার সেল টিউমার যদি থাকে সেটা অ্যান্ডোমেট্রিওসিসের সাথে অ্যাসোসিয়েটেড। তারপরে অ্যান্ডোমেট্রিওর টিউমারটাও অ্যান্ডোমেট্রিওসিসের সাথে অ্যাসোসিয়েটেড। অ্যান্ডোমেট্রিওসিস মানে কি, এটা কি আমরা ভুলে গেছি নাকি মনে আছে? খুব ইম্পর্টেন্ট যে অ্যান্ডোমেট্রিয়াল যে গ্ল্যান্ড এবং স্ট্রোমা, এটা তো সাধারণত অ্যান্ডোমেট্রিয়ামে থাকেই, এটা তো থাকবেই। বাট অ্যান্ডোমেট্রিয়াম বাদও এরা হয়তো বা ওভারিতে চলে গেছে বা অন্য কোথাও চলে গেছে, সেটাকে আমরা অ্যান্ডোমেট্রিওসিস বলি। যে অন্য জায়গায় চলে গেছে, ফলে অন্য জায়গায় যদি চলে যায় মেনস্ট্রুয়েশনের টাইমে সেই জায়গায় ব্লিডিং হচ্ছে, সেই জায়গায় কিন্তু সেখানে ব্লিডিং হচ্ছে মেনস্ট্রুয়েশনের টাইমে, হ্যাঁ, বা শেডিং হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সারের সাথে হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াল টিউমার আর হচ্ছে গ্রানুলোসা সেল টিউমার, এই দুইটা অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, সো মনে রাখবা যে একটা এই অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার যাদের আছে তাদের এইগুলো হওয়ার চান্সও কিন্তু আছে। আর সলিড টিউমার হচ্ছে ব্রেনার টিউমার, ফাইব্রোমা, থিকোমা, এগুলো আরো বেশ কিছু সলিড টিউমার আছে, এগুলো একটু পড়ে নিতে হবে। সলিড টিউমার মানে সিস্টিক না, সলিড। জার্ম সেল টিউমারের মধ্যে টেরাটোমা আছে, ডিসজার্মিনোমা আছে, ইয়কস্যাক টিউমার আছে, তারপরে ইমব্রায়োনাল ক্যান্সার আছে, কোরিওকার্সিনোমা আছে, মিক্স টাইপ আছে। সো যদি তোমাকে বলে পরীক্ষা হোয়াট আর দ্য জার্ম সেল টিউমার্স, তাহলে তোমার কিন্তু এই নামগুলো বলতে হবে। টেরাটোমা, ডিসজার্মিনোমা, এটার মেল কাউন্টার পার্ট হচ্ছে সেমিনোমা, মানে সেমিনোমা মেলে হয়, আর ফিমেলে সেটাকে আমরা ডিসজার্মিনোমা বলি। এবং ইয়কস্যাক টিউমার, ইমব্রায়োনাল ক্যান্সার, কোরিওকার্সিনোমা, মিক্স, আর একটা হচ্ছে মিক্স টাইপ। ওকে, তো ট্যাটোমার মধ্যে বিনাইন হতে পারে, ম্যালিগনেন্ট হতে পারে, মোনোক্লোনাল হতে পারে। তো আমি এগুলা বলে আসছি আগে। বিনাইন মানে ম্যাচুর সিস্টিক ট্যাটোমা বা ডার্মাস সিজার, এটা খুবই কমন, এটাতে টর্শন অনেক বেশি হয়। এবং ম্যালিগনেন্টের মধ্যে ইমেচুর ট্যাটোমা আর স্টোমা ওভারি, মানে হচ্ছে থাইরয়েড টিস্যু ওভারিতে আছে। এটা গেল। এখন আসো যে ডিসজার্মিনোমা, এটা কিন্তু ম্যালিগনেন্ট, হ্যাঁ, এটা ম্যালিগনেন্ট একটা টিউমার। আর ট্যাটোমার মধ্যে বিনাইন হতে পারে। এটাকে আমরা এন্ডোডার্মাল সাইনাস টিউমার বলি, ইয়কস্যাক টিউমারকে। ওকে, এখন যে জিনিসটা ক্রুশাল, যে এরা ইয়াং গার্লসকে মেইনলি এফেক্ট করে 10 থেকে 30। তার মানে কি, জার্ম সেল টিউমারগুলো ইয়াংদের এফেক্ট করে, বাট এপিথেলিয়াল টিউমারগুলো আমরা দেখলাম যে এইজ যারা অনেক বেশি বয়স্ক তাদের ক্ষেত্রে এফেক্ট করে। এবং এরা ইউনিল্যাটারাল মোস্ট কমনলি হইতে পারে, বাইল্যাটারালও হইতে পারে। আমরা দেখবো বাইল্যাটারাল হওয়ার চান্স কোন টিউমার সবথেকে বেশি, আমি একটু পরে দেখবো। এবং এটা বেটার প্রগনোসিস থাকে যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি, তাহলে আমরা যদি ঠিকঠাক ট্রিটমেন্ট দিই তাহলে কিন্তু বেটার প্রগনোসিস কিন্তু হয়। ওকে, এখন আসলে আমরা টিউমার মার্কার নিয়ে একটু কথা বলি। ডিজার্মিনোমার ক্ষেত্রে ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, সেটা ভালো একটা টিউমার মার্কার। তবে তারপরে হিউম্যান কোরিনিক গোনাডোট্রপিন, তারপরে প্লাসেন্টাল অ্যালকালাইন ফসফেট, এইগুলা কিন্তু দেখা যাইতে পারে। আর আলফা ফেরোপোরিন এটা কখনোই দেখার দরকার নেই ডিজার্মিনোমার ক্ষেত্রে। ইয়কস্যাক টিউমারের ক্ষেত্রে আলফা ফেরোপোরিন এটা ভালো, সব থেকে ভালো কার্যকরী একটা টিউমার মার্কার। তারপরে ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, এগুলো টিউমার মার্কার হিসেবে ইউজ হতে পারে। বাট বিটা ইসিজি কখনোই ইয়কস্যাক টিউমার ক্ষেত্রে দেখার দরকার নাই। ইমরানাল ক্যান্সার ক্ষেত্রে আলফা ফেরোপোলিন এবং হিউম্যান কোরিনিক গোনাডোট্রপিন দুইটাই ইম্পর্টেন্ট, যে দুইটাই কিন্তু এলিভেটেড হইতে পারে, মানে এই জিনিসগুলো এলিভেটেড হবে। এইগুলোকে আমরা বলতেছি টিউমার মার্কার। মানে আমরা যদি এইগুলো টেস্ট করি যে আলফা ফেরোপোটিন বা বিটা ইসিজি বা এসসিজি, তাহলে আমরা দেখবো এগুলো এলিভেটেড পাচ্ছি আমি পার্সেন্টের বডিতে। আর এলডিস আমরা কখনোই কিন্তু দেখি না। তার ক্ষেত্রে ইমরানাল ক্যান্সার ক্ষেত্রে। আর কোরিওকার্সিনোমার ক্ষেত্রে এইচসিজি, যেটা মনে রাখতেই হবে, কোরিওকার্সিনোমা এর ক্ষেত্রে এইচসিজি থাকে এলিভেটেড, হ্যাঁ। বাট আলফা ফেরোপোটিন এলডিস আমরা কখনোই দেখবো না কোরিওকার্সিনোমার ক্ষেত্রে, এইচসিজি এনাফ। আর ট্যাটোমার ক্ষেত্রে কোনো টিউমার মার্কার ইউজুয়ালি আমরা তেমন একটা ইউজ করি না। সো আলটিমেটলি এই টিউমার মার্কারগুলো তোমার একটু ভালো করে রিভিউ করতে হবে। আর অকারেন্স বলতে মোস্ট কমন জার্ম সেল টিউমার হচ্ছে ডার্মার সিস্ট, রিপ্রোডাক্টিভ এইজে হচ্ছে এটা, এবং দেখা যায় যে এটা মোস্ট কমন। তারপরে ডিসজার্মিনোমা তারপরে কমন আর কি। ডিসজার্মিনোমাটা ম্যালিগনেন্ট, ডার্মার সিস্টটা তো বিনাইন। আর মোস্ট কমন জার্ম সেল টিউমার যদি বলে, তাহলে ইমম্যাচুর যে সিস্টিক ট্যাটোমা, এটা কিন্তু মানে মোস্ট কমন টাইপের মধ্যে পড়ে। ইমম্যাচুরটা তো ম্যালিগনেন্টই। এবং ডিসজেনেটিক গোনার যাদের, মানে যাদের গোনারটা ডেভেলপ ঠিকঠাক করে না, মানে ধরো ওভারি এটা ঠিকঠাক করে গোনা ডেভেলপ না, তো সেই ক্ষেত্রে মোস্ট কমন ওভারিয়ান টিউমার হচ্ছে গোনাডোব্লাস্টোমা। আর ক্যান্সারের মধ্যে হচ্ছে মানে গোনাডোব্লাস্টোমা তো ওইভাবে মানে মানে জাস্ট টিউমার, মোস্ট কমন টিউমার ওভারিয়ান টিউমার আমরা বললাম গোনাডোব্লাস্টোমা। বাট ওভারিয়ান ক্যান্সার যদি বলে ম্যালিগনেন্ট, তাহলে সেক্ষেত্রে ডিজার্মিনোমা, এটা একটু মনে রাখবা। মোস্ট কমন ডিজার্মিনোমা মানে ক্যান্সারের মধ্যে। বাট মোস্ট কমন জার্ম সেল টিউমার মধ্যে তো ডার্মার সিস্ট, এটা একটু জানবা। ওকে, আর ডিজেনেটিক গোনাডের ক্ষেত্রে ডিজার্মিনোমা, এটা জানবা। আচ্ছা, এরপরে প্রগনোসিস হচ্ছে বেস্ট প্রগনোসিস ডিটারমিনোমাতেই থাকে। সো ঠিকভাবে ট্রিটমেন্ট পেলে এটা যদিও ম্যালিগনেন্ট, বাট এটা কিন্তু সেরে যাবে। ওর্স্ট প্রগনোসিস থাকে ইয়কস্যাক টিউমারে, কারণ এরা র্যাপিডলি প্রোগ্রেস করে, এরা অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো ওর্স্ট প্রগনোসিস কিন্তু কি থাকে, ইয়কস্যাক টিউমার, এই কথা আমি বলে দিলাম। আর এখন আসলে ডার্মার সিস্ট। তো ডার্মার সিস্ট হচ্ছে মোস্ট কমন ওভারিয়ান টিউমার, এদের রিপ্রোডাক্টিভ এইজে, প্রেগনেন্সিতে, তারপরে এরা টর্শন আন্ডারগো করতে পারে, টর্শন হওয়ার চান্স বেশি, এবং এরা বাইলেটারাল কিন্তু হইতে পারে 10% ক্ষেত্রে। ঠিক আছে, বাইলেটারাল জার্ম সেল টিউমারগুলো ইউজুয়ালি ইন্ডিয়াল ল্যাটারাল হয়, তবে বাইলেটারাল হওয়ার চান্স 10% আছে। আমরা পরে দেখবো যে ডায়ামেট সিস বাদে পরে আরেকটা টিউমার আমরা দেখবো, সেটাতে কিন্তু 15% চান্স থাকে বাইলেটারাল হওয়ার।
তো সেটা সব থেকে মোস্ট কমনলি বাইলেটারাল হয়, ডিসজার্মিনোমা আমরা যেটা পড়বো। হ্যাঁ, তো একটু পরে আমরা ডিসজার্মিনোমা পড়বো, তখন আমরা এটা দেখবো। ওকে ফাইন। এখন আসো যে এটা ডার্মার সিস্টেম মনে রাখবা যে জার্ম লেয়ার মানে একটোডার্ম, মেজোডার্ম এবং এন্ডোডার্ম, এদের 3 জার্ম লেয়ারের কম্পোনেন্টসই থাকে। অর্থাৎ আমরা এই টিউমারটার মধ্যে দেখবো হেয়ার পাইতেছি, চুল পাইতেছি, তারপরে দাঁত, টিথ পাইতেছি, টিথ নেই বা মানে অনেক কিছু পাইতেছি, অনেক ওয়েড ওয়েড জিনিস পাইতেছি, অথবা মানে ব্রেন টিস্যু পাইতেছি, মানে বিভিন্ন জায়গার টিস্যু পাইতেছি। একটোডার্ম, ডেরিভেটিভ, মেজোডার্ম, এন্ডোডার্ম সব কিছু কম্পোনেন্টস আমরা পাইতে পারি। ওখানে মেইনলি বিনাইনি হয়। সো এখানে আমরা দেখো অনেক কিছু পাইতেছি। এবং এখানে রকিটান্সকি প্রোটিভারেন্স নামে একটা জায়গা আছে। এই রকিটান্সকি প্রোটিভারেন্সটা আমাদের কিন্তু ভালো আইডেন্টিফিকেশনে এক্ষেত্রে হেল্প করে। হ্যাঁ, সো ম্যালিগনেন্সি 0.2 থেকে 2% ক্ষেত্রে ম্যালিগনেন্ট হতে পারে। ম্যালিগনেন্ট হইলে এটা কি ক্যান্সার ডেভেলপ করবে? আচ্ছা, হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এবং এদের মোস্ট কমন হচ্ছে রকিনস্কি প্রোটুবারেন্স। এবং এটা হচ্ছে ভ্যারিয়াস যে কম্পোনেন্টস তৈরি হচ্ছে এবং সেখানে একটা রেস প্রমিনেন্স থাকে, সেখানে একটা রেস প্রমিনেন্স আমরা পাই। অনকালাতে এখানে একটা রেস প্রমিনেন্স, এখানে একটা রেস প্রমিনেন্স আমরা পাই। সো মানে রকেন্সকি সাইন আমরা মানে প্রোটুবারেন্স আমরা বলি। এটা হচ্ছে মোস্ট কমন সাইন, এটা একটু মনে রাখতে হবে। ইউএসজি ফাইন্ডিং এ আমরা আইসবার্গ সাইন পাইতে পারি, তারপর ডট অ্যান্ড ড্যাশ অ্যাপিয়ারেন্স পেতে পারি। হ্যাঁ, সো এটা আমরা দেখলাম। সো নর্মালি যেটা হয় যে সেবাসিয়াস ম্যাটেরিয়াল বা হেয়ার, এই সকল জিনিসগুলো ইউজুয়ালি হোয়াইট থাকে, হোয়াইট অ্যাপেয়ার করে, আর বাকি সব জিনিসগুলো কালো কালো অ্যাপেয়ার করে। সো এই যেগুলো যেহেতু হোয়াইট অ্যাপেয়ার করতে, সেগুলোকে আমরা বলি আমরা ডট অ্যান্ড ড্যাশ অ্যাপিয়ারেন্স, ইউএসজিতে আমরা পাইতে পারি। তারপরে আইসবার্গ সাইনও আমরা পাইতে পারি। পোস্টার অ্যাকোস্টিক একটা শ্যাডো তৈরি হয়, যে বিভিন্ন কম্পোনেন্ট যেহেতু থাকে, হেয়ার বা আদার কম্পোনেন্টস, পোস্টার অ্যাকোস্টিক শ্যাডো তৈরি, এবং সেটাকে আমরা আইসবার্গ মানে বুঝে যে উপরে একটু জিনিস বাট নিচ দিয়ে তলানিতে অনেক কিছু আছে। সো এটার মতো মানে আইসবার্গের উপরে একটু জিনিস দেখতে পারতেছি, আমরা অনেক কিছু কিন্তু দেখতে পারতেছি না নিচে। সো সেটাকে আমরা আইসবার্গ সাইন বলি। আর ম্যানেজমেন্ট হচ্ছে আমরা কিভাবে করবো, ডার্মাসিস্টের যে সিস্ট আছে সেই সিস্টেক্টমি করে ফেলবো, যেহেতু টস্টনের অনেক বেশি রিস্ক থাকে। আর উফরেক্টমি করতে পারি যদি ফ্যামিলি কমপ্লিট থাকে। ফ্যামিলি কমপ্লিট না থাকলে উফরেক্টমি তো করা যাবে না। ডিজার্মিনোমা এটা সেকেন্ড মোস্ট কমন জার্ম সেল টিউমার, কারণ ফার্স্ট মোস্ট কমন হচ্ছে ডার্মার সিস্ট, বাট ডিজার্মিনোমাটা হচ্ছে ম্যালিগনেন্ট। এবং এটা বাইলেটারাল হইতে পারে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট যে 15 থেকে 20% ক্ষেত্রে এরা বাইলেটারাল হইতে পারে। এরা ইউনিল্যাটারাল হয়, বাট 15 থেকে 20% ক্ষেত্রে বাইলেটারাল হইতে পারে, এটা একটু জানলাম। এবং হচ্ছে এদের বেস্ট প্রগনোসিস থাকে। আর মোস্ট কমন ওভারিয়ান ক্যান্সার ডিজেনেটিভ গোনাডের ক্ষেত্রে এবং প্রেগনেন্সিতে। আর তারপরে ডিজার্মিনোমা মনে রাখবা যে রেডিও সেন্সিটিভ। সো অনলি টিউমার যেটা রেডিও সেন্সিটিভ, অর্থাৎ রেডিওথেরাপিতে কাজ করবে। নর্মালি অন্যান্য টিউমারগুলো রেডিওথেরাপিতে কাজ করে না জার্ম সেলের মধ্যে। তাহলে রেডিওথেরাপি যেহেতু কাজ করে, তার মানে কি? তার মানে এরা খুব ভালো প্রগনোসিস থাকে, সুস্থ হয়ে যাওয়ার চান্স থাকে। সো এবং বাইলেটারাল এটার অনেক বেশি রিস্ক থাকে। আর এরা আমি গ্রোসলি যদি দেখি, এদের লোবুলেটেড থাকে, অনেক লোবুল থাকতে পারে, ট্যান কালার, বা এদের হচ্ছে ফ্লেশি, অনেক মাংসালো থাকে এবং সলিড একটা টিউমার, সলিড টাইপের টিউমার আমরা বলতেছি। আর এখানে দেখো আমরা হিস্টোলজিক্যাল ফাইন্ডিং যদি বলি, এটা ম্যাক্রোস্কোপিক কথা বলছি। আর হিস্টোলজিক্যাল ফাইন্ডিং এর মধ্যে অনেক সেল, মানে লিস্ট অফ সেলে ভরা। এবং এখানে একটা ফাইব্রাস সেপ্টা আমরা দেখতে পাচ্ছি, ফাইব্রাস সেপ্টা। এবং এই ফাইব্রাস সেপ্টার মাঝে হচ্ছে অনেক লিম্ফোসাইট, এখান দিয়ে হচ্ছে লিম্ফোসাইট আছে অনেক ভিতরে। হ্যাঁ, সো ফাইব্রাস সেপ্টা দ্বারা এই সেলগুলো ডিফারেন্ট আছে, নেস্ট অফ সেল, এবং সেখানের মাঝে আমরা লিম্ফোসাইট পাচ্ছি, ডাব্লিউবিসি আর কি এক ধরনের। ইয়কসেট টিউমারটা মোস্ট ম্যালিগনেন্ট জার্ম সেল টিউমার, এবং এটার ওস প্রগনোসিস থেকে কারণ র্যাপিডলি প্রোগ্রেস করে, অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে প্রেজেন্ট করতে পারে পেশেন্ট। 100% ইউনিল্যাটারালি এটা হয়। এবং এখানে আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করলে শিলার দুবাল বডি নামে একটা জিনিস আমরা দেখতে পারি, যেটা আমরা গ্লোমেরুলয়েড বডি বলতে পারি। সো এরকম কিছু জিনিস আমরা মনে রাখতে পারি। 6 কর্ড এস্টোমাল টিউমার নিয়ে যদি বলি, অর্থাৎ 6 কর্ড টিউমার আর এস্টোমাল টিউমার, এগুলো নিয়ে একটু কথা বলি। 6 কর্ড টিউমারের মধ্যে আছে হচ্ছে ইস্ট্রোজেন প্রডিউসিং বা ফেমিনাইজিং যে টিউমার, গ্রানুলোসা সেল টিউমার। আর অ্যান্ড্রোজেন প্রডিউসিং টিউমারের মধ্যে আছে যেটাকে আমরা ভিলাইজিং টিউমারও বলি, অর্থাৎ টিউমার সেটা অ্যান্ড্রোজেন প্রডিউস করতেছে। তো এই সকল মহিলাদের কিন্তু একটু মেল লাইক মানে ম্যানিফেস্টেশন প্রকাশ পাবে, মানে এই টিউমারগুলো থেকে অ্যান্ড্রোজেন রিলিজের কারণে। সার্টোলি লেডিক সেল টিউমার, যেটাকে আমরা অ্যান্ড্রোব্লাস্টোমা এরকম একটা বলি। তারপরে লেডিক সেল টিউমার, দেখো সার্টোলি সেল, লেডিক সেল, এগুলো কই থাকে? টেস্টিসে থাকে, রাইট? এবং তারপরে হাইলাস সেল টিউমার, এটাকে আমরা রিনকিস ক্রিস্টালস আমরা এটাতে পাই। রিনকিস ক্রিস্টাল নামে একটা ক্রিস্টাল আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনে হাইলাস সেল টিউমারে পাইতে পারি। আর এস্টোমাল টিউমার মধ্যে ফাইব্রোথিকোমা। হ্যাঁ, এই কথাটা জাস্ট একটু মনে রাখলাম। এখন আসলে ফিচার্স কি? মোস্ট কমন এফেক্টস পেরিমনোপজাল যখন ওমান আছে, মেনোপজের আশপাশ দিয়ে, তাদের ক্ষেত্রে মেইনলি এফেক্ট করে এই 6 কর্ড এস্টোমাল টিউমারগুলো। এবং এরা ইউনিল্যাটারালি ইউজুয়ালি হয়, এবং এরা 6 হরমোন প্রোডাকশন করতে পারে এবং স্পেসিফিক সিমটমস করতে পারে। আর্লি ডায়াগনোসিস করা কিন্তু যায়। এবং বেস্ট প্রগনোসিস হচ্ছে 6 কর্ড এস্টোমাল টিউমারের প্রগনোসিস সব থেকে ভালো, যেহেতু এরা এই যে হরমোন রিলিজ করে এবং আর্লি আমরা ডায়াগনোসিস করতে পারি। তারপরে জার্ম সেল টিউমার, তারপরে এপিথেলিয়াল সেল টিউমার। সো এপিথেলিয়াল সেল টিউমারের প্রগনোসিস সব থেকে খারাপ। এবং গ্রানুলোসা সেল টিউমারের ক্ষেত্রে কি, এটা হচ্ছে গ্রানুলোসা সেল যেটা থাকে আমরা জানি ফলিকলগুলার, তারা ইস্ট্রোজেন প্রডিউস করে, ইনহাবিন প্রডিউস করে, এবং এগুলো টিউমার মার্কার হিসেবে কাজ করে, অ্যান্টিমোলারিন হরমোন প্রডিউস করতে পারে। এবং এরা কি প্রেজেন্টেশন নিয়ে আসবে?
আর হচ্ছে এক্সেসিভ ব্লিডিং প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, অ্যাটিপিক্যাল ইউটেরাইন ব্লিডিং বা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, পেরিমেনোপজাল একটোম্যান এবং পোস্টমেনোপজাল ব্লিডিংও করতে পারে। তারপরে প্রিকশিয়াস পিরিয়ড করতে পারে। কারণ একটা মেয়ে চিন্তা করো যে হচ্ছে ধরো 9 বছর বয়স, 8 বছর বয়স, তো এই মহিলাটার মানে এই মেয়েটার হচ্ছে কি হলো, এই মেয়েটার বা ধরো 7 বছর বয়স, তো এই মেয়েটার কি হলো যে অনেক বেশি মানে একটা টিউমার হয়েছে, গ্রানুলোসার সেল টিউমার, এবং এখান থেকে স্ট্রোজেন রিলিজ হচ্ছে। স্ট্রোজেনতে এখনো এক্সপোজার বিভাবে আসে না, এরা পিউবার্টি শুরু হয়নি, বাট এরা কি করলো আগে থেকে শুরু হয়ে গেছে, কারণ হচ্ছে একটা টিউমার আছে, এই টিউমারটা থেকে স্ট্রোজেন রিলিজ হচ্ছে। তো প্রিকশিয়াস পিউবার্টি করতে পারে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার করতে পারে যারা হচ্ছে মেনোপজের দিকে আছে, মেনোপজের আশেপাশে আছে, সেই জন্য এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং কিন্তু করতে হবে সবগুলা কেসে। আর ওভারিয়ান ক্যান্সার যেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড, মানে কোন কোন এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের সাথে ওভারিয়ান ক্যান্সার অ্যাসোসিয়েটেড, আনসার হচ্ছে এন্ডোমেট্রিয়াল টিউমার আর হচ্ছে গ্রানুলোসার সেল টিউমার। এটা আমরা আগেও বলে আসছি। ওকে, আমরা কল এক্সনার বডি নামে একটা জিনিস আমরা হচ্ছে পাইতে পারি। আর গ্রানুলোসার সেল টিউমারের ক্ষেত্রে এটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, কল এক্সনার বডি, এটা জাস্ট একটু জেনে রাখতে পারো। এখন ফাইব্রোমা ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয়, বিনাইন হয়, এবং সলিড টিউমার আমরা বলতেছি। এবং সো সলিড টিউমার মধ্যে কি কি ছিল, ব্রেনার টিউমার ছিল, ফাইব্রোমা ছিল, থিকোমা আছে। সো হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করলে আমরা ওয়েল ডিফারেন্সিয়েটেড ফাইব্রোব্লাস্ট দেখতে পারবো, ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোমা, এই কথা মনে রাখবা। এবং মেইক সিনড্রোমের সাথে এটা অ্যাসোসিয়েটেড। হোয়াট ইজ মেইক সিনড্রোম, হোয়াট ইজ সিউডোমেইক সিনড্রোম, এই জিনিসটার জন্য লাগবে। তো মেইক সিনড্রোম মানে হচ্ছে যে মনে রাখবা 4টা টিউমার, কি বললাম, 4টা টিউমার, ফাইব্রোমা, থিকোমা, ব্রেনার টিউমার, গ্রানুলোসার সেল টিউমার, এগুলার সাথে যদি অ্যাসাইটিস থাকে, প্লুরাল ইফিউশন থাকে, তাইলে আমরা বলবো মেইক্স সিনড্রোম। এবং এক্ষেত্রে আমার অবশ্যই টিউমারটা ফার্স্টে রিমুভ করতে হবে। টিউমার যদি আমি রিমুভ করি তাহলে অটোমেটিক্যালি অ্যাসাইটিস, প্লুরাল ইফিউশন চলে যাবে। আর অপরদিকে সিউডোমেইক সিনড্রোম নামে একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে যে এই 4টা টিউমার বাদে অন্য কোনো ওভারিয়ান টিউমার আছে, যেমন ধরো মিউসিনাস সিস্টেডিনোমা বা আদার কোনো কন্ডিশন, যেমন ফাইব্রয়েড, এইগুলোর সাথে হয়তোবা অ্যাসাইটিস আছে, প্লুরাল ইফিউশন আছে, তাহলে সেটাকে আমরা বলি সিউডোমিক সিনড্রোম। সো এই জিনিসটা কিন্তু ভালো করে আমাদের মাথায় রাখতে হবে, যে সিউডোমিক আর মিক মানে কি। এখন মেটাস্টিক টিউমার অফ ওভারি, অর্থাৎ কোথা থেকে ওভারিতে মেটাস্টিক হয়ে আসতে পারে, একটু স্টোমাক থেকে মোস্ট কমনলি আসে, এবং স্টোমাকের পাইলোয়াস থেকে যদি আসে সেটাকে আমরা ক্রুকেনবার্গ টিউমার বলি। তারপরে জিএইটি অন্য জায়গা থেকে ব্রেস্ট কার্সিনোমা কিন্তু আসতে পারে ওভারিতে। এবং এটা কিভাবে আসে, আনসার হচ্ছে রেট্রোগেট লিমফেটিক্স নামে একটা টার্ম আছে, এই কথাটা মনে রাখবা, রেট্রোগেট লিমফেটিক্স বা ট্রান্সসিলোমিক স্প্রেড, এভাবে হচ্ছে এরা আসে ওভারিতে। এবং ক্রুকেনবার্গ টিউমার হচ্ছে স্টোমাকের পাইলোরিক ইন থেকে এরা আসবে রেট্রোগেট লিমফেটিক্স প্রসেসের মাধ্যমে মেটাস্টেসিস হয়ে। আর মোস্ট কমনলি ক্রুকেনবার্গ টিউমার বাইল্যাটারাল টিউমার, এদের হচ্ছে ওভারিগুলার সিমেট্রিক্যালি বা ইনলার্জমেন্ট থাকে দুই সাইডে, এবং দেখা যায় যে শেপ অ্যান্ড ক্যাপসুল অফ ওভারি রিটেইন থাকে, অর্থাৎ ওভারির ক্যাপসুল রিটেইন থাকে এবং ওভারিটা একটু মোবাইল হয়, মোবিলিটি থাকে, এবং ওয়েক্সি মোম টাইপের কনসিস্টেন্সি এদের থাকে। আর যেটা খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা সিগনেট রিং অ্যাপিয়ারেন্স কিন্তু পাই, সিগনেট রিং অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এদের মিউসিন, যেহেতু মিউসিন দ্বারা পূর্ণ থাকে, এবং এই কারণে নিউক্লিয়াসটা এক সাইডে, অর্থাৎ নিউক্লিয়াসটা এক সাইডে পুশ থাকে, সেলের মাঝখানে না থাকে। সো এটাকে বলে আমরা সিগনেট রিং অ্যাপিয়ারেন্স। ওকে, এখন আসলে যে কিভাবে ম্যানেজ করবো ওভারিয়ান ক্যান্সার, তারপরে ওভারিয়ান ক্যান্সার স্টেজিং আছে, এটা নিয়ে আমি একটু কথা বলেছি, যে স্টেজ 4টা তো অবশ্যই আমরা ফিগো স্টেজিং বলতেছি, যে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স। তো এটা হচ্ছে ওভারিতে যদি লিমিটেড থাকে তাহলে স্টেজ 1, আর স্টেজ 1-এর মধ্যে আবার 1A, 1B, 1C আছে। তো 1A মানে হচ্ছে যে একটা ওভারি ইনভলভ হয়েছে, 1B মানে দুইটা ওভারি ইনভলভ হয়েছে, আর 1C মানে ক্যাপসুল রাপচার হয়েছে, ঠিক আছে, এটা জাস্ট মনে রাখো। বাট এই ফার্স্ট 1A আর 1B তে কিন্তু ক্যাপসুল ইনট্যাক্ট আছে। তো C1, C2, C3 হইতে পারে। C1 মানে অপারেটিভ টাইমে রাপচার হয়েছে, প্রি অপারেটিভ টাইমে রাপচার হয়েছে C2 মানে, আর C3 মানে ম্যালিগনেন্ট অ্যাসাইটিস প্রেজেন্ট আছে, ঠিক আছে, এটা মানে C3। আর স্টেজ 2 যেটা, স্টেজ 2 মানে হচ্ছে পেলভিক অর্গানে ক্যান্সারটা স্প্রেড করে গেছে, সেটা 2A মানে ফেলোপিয়ান টিউবে স্প্রেড করছে বা ইউটারাসে স্প্রেড করছে, আর 2B মানে হচ্ছে ব্লাডার রেকটামে হয়তো বা স্প্রেড করছে। একটা জিনিস লক্ষ্য করো যে মোটামুটিভাবে ব্লাডারে ক্যান্সার স্প্রেড করে, অন্যান্য সবগুলো ক্ষেত্রে আমরা এন্ডোমেট্রিয়াল বা সার্ভিক্স কার্সিনোমা দেখছি স্টেজ 4-এর A বা উই টাইমগুলোতে দেখা যায় যে স্প্রেড করে, বাট এখানে কিন্তু 2B-তেই ব্লাডার রেকটাম এখানে স্প্রেড করে ফেলছে। স্টেজ 3-তে হচ্ছে এরা পেলভিসের বিয়ন্ডে অ্যাবডোমেনে যে স্প্রেড করতে পারে। তো তার মধ্যে 3A, 3B, 3C আছে। তো 3A যেটা, এটা হচ্ছে রেপ্টোপেরিটোনিয়াল লিম্ফ নোডস বা হচ্ছে পেলভিক গ্রিমের অ্যাবোবে মাইক্রোস্কোপিক ইনভলভমেন্ট করতে পারে। আর 3B-তে মানে হচ্ছে এবং 3C-তে মানে হচ্ছে ম্যাক্রোস্কোপিক ইনভলভমেন্ট করছে। তো এটা যদি 2 সেন্টিমিটার এর ছোট হয় বা এর সমান হয় তার মানে হচ্ছে 3B, আর যদি 2 সেন্টিমিটার থেকে বড় হয় তাহলে আমরা বা সমান হয় তাহলে আমরা বলি 3C। সেই জিনিসটা একটু মনে রাখতে পারো। এখন আর 4 মানে হচ্ছে ডিস্টেন্স মেটাস্টেসিস হয়ে গেছে, এবং এখানে আমরা প্লুরাল ইফিউশন পাইতে পারি, ম্যালিগনেন্ট প্লুরাল ইফিউশন, তারপরে লিভার স্প্লিন প্যারেনকাইমা এখানে ইনভলভ করতে পারে, ইঙ্গুইনাল লিম্ফ নোডকেও কিন্তু এরা ইনভলভ কিন্তু করতে পারে। আমরা দেখলাম যে সব জায়গায় কিন্তু ইঙ্গুইনাল লিম্ফ নোডসগুলো একেবারে লাস্টে ইনভলভ হয়।
সো ব্লাডার রেকটামে ওভারিয়ান ক্যান্সার টাইমে 2B, বাট আদার গাইনোকোলজিক্যাল ক্যান্সার কিন্তু 4A তে যে হচ্ছে আমরা দেখছিলাম। কিভাবে স্টেজিং করলাম, ফিগো স্টেজিং আমরা পড়লাম। এখন একটা পেশেন্ট এর ক্ষেত্রে আমার যদি আসলে এভাবে স্টেজিং করতে হয়, তাহলে কিন্তু আমার সার্জিক্যাল স্টেজিং করা লাগতে পারে। মানে পেশেন্টকে আমি কিভাবে স্টেজিং করব, কিভাবে বুঝবো যে পেশেন্টের কোথায় কোথায় ইনভলভ হয়েছে না হয়েছে। তো এই জন্য আমরা ফার্স্টে পেশেন্টে একটা মিড লাইন ইনসিশন দিতে পারি। কি বললাম? মিড লাইন ইনসিশন দিতে পারি, ল্যাপ্রোটমি করবো আমরা আসলে। হ্যাঁ, মিড লাইন ইনসিশন দিলাম। তারপরে অ্যাসাইটিস যদি থাকে, সেটা যদি থাকে তাহলে আমরা দেখবো অ্যাসিডিক ফ্লুইড স্যাম্পল আমরা নিব, সাইটোলজি করবো অ্যাসিডিক ফ্লুইড স্যাম্পল নিয়ে, মানে ওখানে কি কি আছে, ম্যালিগনেন্ট সেল আছে কিনা। আর যদি সেটা না থাকে তাহলে স্লাইন ওয়াশ করে আমরা পরবর্তীতে স্লাইন ওয়াশ সেলিন দিয়ে ওয়াশ করে আমরা সাইটোলজির জন্য পাঠাবো ওই জায়গাটাতে, মানে ল্যাপ্রোটমি করে। আর ইন্সপেকশন পালপেশন করবো সব অ্যাবডোমিনাল অর্গানসগুলোকে, এবং পেরিটোনিয়াল থেকে কিছু বায়োপসি নিব, এবং টাইপ 1 টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি এবং বাইলেটারাল সেলফিং ওফারেক্টমি আমরা করে ফেলতে পারি। অর্থাৎ একই সাথে, মানে আমরা কি করতেছি, একই সাথে কিন্তু আমরা কিছুটা ট্রিটমেন্টও করতেছি, আবার আমরা মানে ডায়াগনস্টিক প্রসিজিওরও সারতেছি। তারপরে ইনফ্রাকোলিক ওমেনটেক্টমি আমরা করতে পারি। হ্যাঁ, এটা করতে পারি। এবং তা বাদে আমরা পেলভিক এবং প্যারাওটিক লিম্ফ নোড ডিসেকশনও করতে পারি, এবং পরবর্তীতে পেট ক্লোজ করে দিয়ে আসবো, ল্যাপ্রোটমি যেহেতু আমি করছি। সো সার্জারি অফ চয়েস হচ্ছে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করবো, সাথে বাইলেটারাল সেলফিং ওফারেক্টমি করে ফেলবো। এটা হচ্ছে ম্যানেজমেন্ট। বাট আদার কিছু সার্জারি আছে, যেমন আমি কনজারভেটিভ সার্জারি যদি করতে চাই, তাহলে আমি ইউনিল্যাটারাল সেলফিং ওফারেক্টমি করতে পারি, যদি এক সাইড এফেক্ট করে। মানে এক্ষেত্রে আমরা হিস্টেক্টমি করতেছি না, জাস্ট ইউনিল্যাটারাল সেলফিং ওফারেক্টমি করে দিচ্ছি। তারপরে জার্ম সেল টিউমারের ক্ষেত্রে যেহেতু 10 থেকে 30 বছর বয়সে হয়, এবং সেক্স কর্ড টিউমারটা আমরা জানি যে ইয়াং ফিমেলদের হয়। তারপরে স্টেজ 1A এপিথেলিয়াল যে টিউমার প্লাস ফ্যামিলি নট কমপ্লিট, তাদের ক্ষেত্রে হচ্ছে এইভাবে করা যেতে পারে, যে ইউনিল্যাটারাল সেলফিং ওফারেক্টমি উইদাউট হিস্টেক্টমি। আর তারপরে ডিবালকিং সার্জারি হচ্ছে অ্যাডভান্স স্টেজ, যাদের 3-4 হয়ে গেছে। এখন আমি সব তো ফেলতে পারবো না, অনেক জায়গায় সরে গেছে, বাট যতটুকু পারি আমি ফেলবো। ডিবালকিং সার্জারি আমরা বলতেছি এদেরকে। আর পোস্ট অপারেটিভ কেমোথেরাপি নামে একটা বিষয় আছে, যে কেমোথেরাপিটিক এজেন্টস আমরা ইউজ করতে পারি। এপিথেলিয়াল সেল টিউমারের ক্ষেত্রে 6 সাইকেল আমরা ইউজ করতে পারি। আমরা আইভি এবং ইন্টারপেরিটোনিয়াল ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্যাকলিট্যাক্সেল, কার্বোপ্লাটিন, সিসপ্লাটিন এগুলো দিয়ে ইউজ করতে পারি। সব ক্ষেত্রে আমরা মানে দিতে পারবো শুধুমাত্র স্টেজ 1A এবং 1B এইগুলা বাদে। আর জার্ম সেল টিউমারের ক্ষেত্রে বিপ দিয়ে মনে রাখবো, ব্লিওমাইসিন, ইটোপোসাইড, সিসপ্লাটিন, এই ওষুধগুলো দিয়ে আমরা কেমোথেরাপি দিই। এবং এটা হচ্ছে আমাদের অল স্টেজে দিতে পারবো, শুধু ডিসজারমিনোমা স্টেজ 1 যেটা, এটাতে হচ্ছে আমরা কি করব, দিতে পারবো না। ওকে, এরপর আসো যে সেক্স কর্ড স্টোমাল যে টিউমার, সেক্ষেত্রেও আমরা ব্লিওমাইসিন, ইটোপোসাইড, সিসপ্লাটিন দিয়ে করবো, এবং শুধুমাত্র স্টেজ 3 এবং 4 এই জায়গায় হচ্ছে আমার কিন্তু কেমোথেরাপি লাগে এই সেক্স কর্ড টিউমারের ক্ষেত্রে। সার্টোলি রেডিক্সেল টিউমার নামে একটা টিউমার আছে, এটা হচ্ছে অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমার। এবং এটা হচ্ছে, এটার ফিচারে পেশেন্টের যদিও ফিমেল, কিন্তু তার মেল লেগ হেয়ার গ্রোথ, একনি, বালনেস, মানে টাক হয়ে গেছে। তারপরে ইলনার্স ক্লাইটোরিস, যেটাকে আমরা বলি ভিরিলাইজেশন। সো এটাকে আমরা ভিরিলাইজিং টিউমারও বলি, ভিরিলাইজিং টিউমার, যেহেতু ফিমেল হয়ে মেল লাইক ফিচার পাচ্ছে, এটাকে ভিরিলাইজিং। ওভারি কি কি কারণে ইনলার্জ হইতে পারে? এক তো হাইপারট্রফি হইতে পারে, তারপরে কর্পাস লুটিয়াল হেমাটোমা, ওভারিয়ান প্রেগনেন্সি, ওফুরাইটিস যদি হয়, ওভারিতে ইনফ্লামেশন হয়তো বা হয়েছে, অ্যান্ডোমেট্রিওসিস হইলে চকলেট সিস্ট হবে ওভারিতে, সেখানেও ওভারি বড় হইতে পারে। লুটেন সিস্ট বা লুটিওমা অফ প্রেগনেন্সি নিওপ্লাজমের কারণে হইতে পারে। এখন ওভারিয়ান সিস্টের মধ্যে বিভিন্ন সিস্ট আছে, ফাংশনাল সিস্ট, নন ফাংশনাল সিস্ট। তো ফাংশনাল সিস্টের মধ্যে হচ্ছে ওই যে ফলিকুলার সিস্ট, কর্পাস লুটিয়াম সিস্ট, লুটেইন সিস্ট, যেটাকে আমরা থিকা লুটেইন সিস্ট নামেও চিনি, বা গ্রানুলোসার লুটেইন সিস্টও হইতে পারে, বা লুটিয়াম অফ প্রেগনেন্সি হতে পারে। পলিসিস্টিক ওভারি সিনড্রোমটাও কিন্তু হচ্ছে ফিজিওলজিক্যাল বা ফাংশনাল সিস্টের মধ্যেই মোটামুটি পড়ে। আর নন ফাংশনাল সিস্টের মধ্যে হচ্ছে অনেকগুলো আছে, যেমন সিস্টাডিনোমা, মিউসিনিয়াস সিস্টাডিনোমা, ডার্ময়েড সিস্ট, এগুলা হচ্ছে নন ফাংশনাল আমরা সিস্ট বলতেছি। ফলিকুলার সিস্ট আমরা কোন কোন ক্ষেত্রে পাবো? আমরা মেট্রোপেথিয়া হেমোরেজিকা, পলিসিস্টিক ওভারি ডিজিজ, তারপরে ফাইব্রয়েড থাকলে। আর লুটিয়ান সিস্ট আমরা পেতে পারি হাইড্রাটিডিফর্ম মোল, মানে যে সকল ক্ষেত্রে বেশি বেশি এইচসিজি থাকে। তো মাল্টিপল প্রেগনেন্সি, টুইন প্রেগনেন্সি, কোরিওকার্সিনোমা, বা যে এইচসিজি নিচ্ছে সেই সকল ক্ষেত্রে আমরা কিন্তু লুটিয়ান সিস্ট পাইতে পারি। ধরো 16 বছরের একটা ওল্ড লেডি, তার ইউএজি রিপোর্ট করলাম, একটা ওভারিয়ান সিস্ট পেলাম যেটা হচ্ছে 5 সেন্টিমিটার থেকে ছোট, তাহলে ডায়াগনোসিস কি হতে পারে? ফাংশনাল একটা সিস্ট হতে বা হয়েছে, এবং এটা ফলিকুলার সিস্ট অফ ওভারি হতে বা হয়েছে, কারণ এটা মোস্ট কমনলি হয়। আমরা এখানে ম্যানেজমেন্টের কথা বলছে ফলিকুলার সিস্ট অফ ওভারি, যে সিস্ট যদি 3 সেন্টিমিটার থেকে কম হয় তাহলে কোনো ফার্দার ইনভেস্টিগেশনের দরকার নেই। বাট 7 সেন্টিমিটার থেকে কম হলে, যদি ইউনিলকুলার হয়, ইকো ফ্রি হয়, বা অ্যানোকুইক হয়, বা মানে কোনো সলিড এরিয়া নাই, প্যাপিলারি প্রজেকশনও নাই, নর্মাল আছে, মানে সেরাম। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা, সো আমরা কিন্তু যখন এরকম একটা সিস্ট পাচ্ছি, আমরা কিন্তু কার্বোহাইড্রেট 1-5 যেটা টিউমার মার্কার, এটা আমরা একটু করে দেখবো। এটা যদি অ্যাবসেন্ট থাকে বা এটা যদি অ্যামাউন্ট যদি এলিভেটেড না হয়, তাহলে আমরা 3 থেকে 6 মাস ওয়েট করে পরবর্তীতে আবার আল্ট্রাসাউন্ড করলাম।
যদি সিস্টে পারসিস্ট করে যায় তাহলে আমাদের এটা রিমুভ করতে হবে ল্যাপ্রোস্কোপি বা ল্যাপ্রোটমির মাধ্যমে। ঠিক আছে। আর সিমটমলেস সিস্ট যদি ইনসিডেন্টালি আমি পাই ল্যাপ্রোটমি করার সময় রাপচার মানে পাঞ্চার্ড হইতে পারে। আচ্ছা, তো টিউমারগুলোর মধ্যে এই যে আমি বলে আসছি এপিথেলিয়াল টিউমার আছে, 6 কর টিউমার আছে, আর হচ্ছে জার্ম সেল টিউমার আছে। ওকে ফাইন। আর হচ্ছে জার্ম সেল অ্যান্ড 6 কর স্টোমাল ডেরিভেটিভ যে টিউমার, যে বিনাইন টিউমার অফ ওভারি, তো মিউসিনিয়াস সিস্টিডিনোমা, সেরাস সিস্টিডিনোমা, ব্রেনার টিউমার, তারপর হচ্ছে ডার্মার সিস্ট, অ্যানোমেট্রয়েড টিউমার, অ্যানোমেট্রয়েডটাও কিন্তু বিনাইনের মধ্যেই পড়ে। আর দেখো ক্লিয়ার সেল টিউমার, এটা আসলে বিনাইনের মধ্যে দিচ্ছে, বাট এটা কিন্তু বিনাইন না, মনে রাখবে এটা ম্যালিগনেন্ট। ক্লিয়ার সেল টিউমার ইজ নট বিনাইন। সো এরা মেইনলি যখন ম্যালিগনেন্ট হয় সে কিন্তু খুবই ডেঞ্জারাস, কারণ আমরা বলে আসছি যে টিউমারগুলো এপিথেলিয়াল অরিজিন ওদের মধ্যে ইন্টারমিডিয়েট মানে বিনাইন, ইন্টারমিডিয়েট এবং ম্যালিগনেন্ট হইতে পারে, বাট মেইনলি এদের হচ্ছে ম্যালিগনেন্টই ধরা হয় ক্লিয়ার সেল টিউমারকে। এরপর হচ্ছে কমন ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমারের মধ্যে আছে কি এপিথেলিয়ালের মধ্যে যেগুলো আছে, আর নন এপিথেলিয়াল আছে কিছু, জার্ম সেল, 6 কর্ড স্টোমাল টিউমার, তারপর হচ্ছে সেকেন্ডারির মধ্যে ক্রুকেনবার্গ টিউমার, স্টোমাক থেকে আসে মেইনলি। আর কমন সলিড টিউমার কি কি আছে দেখো, সলিড টিউমার মধ্যে আমরা বলেছিলাম থিকোমা, ফাইব্রোমা, এবং আমরা হচ্ছে গ্রানুলোসা সেল টিউমারের কথা আমরা বলছিলাম। আর তা বাদে হচ্ছে ম্যালিগনেন্ট টেরাটোমা বা আমাদের হচ্ছে ক্রুকেনবার্গ টিউমার। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু এগুলা কিন্তু সলিড টিউমার হয়, এটা আমরা জানলাম। এখন সলিড টিউমার অফ দ্য ওভারি, বিনের মধ্যে ফাইব্রোমা, থিকোমা, ব্রেনার টিউমারটাও কিন্তু একটা সলিড টিউমার। আর ম্যালিগনেন্টের মধ্যে ডিজার্মিনোমা, কার্সিনোম টিউমার, ইমেচুর টেরাটোমা, ক্রুকেনবার্গ টিউমার, এগুলো আমরা টিউমার রাখবো। আর ফেমিনাইজিং টিউমার, হরমোন প্রডিউসিং টিউমার কি আছে, একটা ফেমিনাইজিং অর্থাৎ ইস্ট্রোজেন প্রডিউস করে যারা, গ্রানুলোসা সেল টিউমার, থিকা সেল টিউমার। আর কিছু আছে হচ্ছে অ্যান্ড্রোজেন তৈরি করে, সার্টলি রেডিক সেল টিউমার, হাইলাস সেল টিউমার। ওকে, এরপর আসো যে আদারের মধ্যে যে থাইরয়েড হরমোন তৈরি করতে পারে, যেমন স্ট্রোমা ওভারি, এবং তার বাদে কার্সিনয়েড টিউমার হইতে পারে। সো এই জিনিসটা আমরা জানলাম, সেটা হচ্ছে মানে সেরোটোনিন রিলিজ করে। ওকে ফাইন। এবং অ্যান্ড্রোজেন প্রডিউসিং টিউমাররা কি করবে, মেল লেগ অ্যাকনি বা হিরসুটিজম, বা ভয়েস ডিপ হয়ে যাওয়া ফিমেলের ক্ষেত্রে, ফিমেলের বডি শেপ চেঞ্জ হয়ে যাওয়া, মেলের মতো হয়ে যাওয়া, ব্রেস্ট সাইজ ছোট হয়ে যাওয়া। সো এইগুলো হবে যদি অ্যান্ড্রোজেন রিলিজ হয়। আর ইস্ট্রোজেন রিলিজ হলে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস হতে পারে, ইনফার্টিলিটি, অ্যাবনর্মালিটি অ্যান্ড ব্লিডিং, এবং প্রিকশনাস পিউবার্টি কিন্তু হতে পারে ইস্ট্রোজেন সিক্রেটিং টিউমারের কারণে। আর মেনোপজের পরে পোস্ট মেনোপজাল ব্লিডিং, ক্যান্সারের চান্স বেড়ে যাওয়া, এগুলো হইতে পারে। আর থাইরয়েড হরমোন রিলিজ করলে হাইপারথাইরয়েডিজম হতে পারে, সিস্টেম ওভারির কারণে হাইপারথাইরয়েডিজম হতে পারে। সেরোটোনিন রিলিজ করলে সেখানে কার্সিনোয়েড টিউমার কিন্তু কার্সিনোয়েড সিনড্রোম হতে পারে আর কি। কি কি ওভারিয়ান ম্যালিগনেন্সির কি কি ইটিওলজিক্যাল ফ্যাক্টর হতে পারে, নালিপারিটি, ইনফার্টিলিটি, লেট মেনোপজ, আর্লি মেনার্কি, ওভুলেশন ইনডিউসিং ড্রাগ, তারপর হচ্ছে স্টিক ওভারি যাদের থাকে, টার্নার সিনড্রোম, এরকম বিভিন্ন কারণে হতে পারে। আর ফার্স্ট ডিগ্রি রিলেটিভের কারণে কিন্তু এটা হতে পারে, যেটা আমরা হেরিডিটারি, 5 থেকে 10% ওভারিয়ান ক্যান্সারের মধ্যে কিন্তু হেরিডিটারি ওভারিয়ান ক্যান্সার হয়। কারা কারা হাই রিস্কে থাকে, মোটামুটিভাবে 40 থেকে 60 বা 70 বছর বয়সীরা মোটামুটি একটু রিস্কে থাকে, 60 থেকে 70 মেইনলি হয়। আর যাদের ব্রেস্ট ক্যান্সার আছে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে, ফাইব্রয়েড ওভারিয়ান ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার আছে, তাদের কিন্তু এই ক্যান্সার হওয়ার রিস্ক থাকতে পারে। ওমেন BRCA1 এবং BRCA2 মিউটেশন, মেইনলি BRCA1 যেটা, এটার মিউটেশনের কারণে ওভারিয়ান ক্যান্সার হওয়ার রিস্ক মেইনলি থাকে। ওভারে পালপেবল থাকতে পারে 8 সেন্টিমিটার কিউবের থেকে যে বেশি হয়ে যেতে পারে ভলিউম। আর নালিপারিটি বা হচ্ছে ইনফার্টিলিটি, এগুলো আমরা বলে আসছি যে এগুলো কারণে, ডিসচার্জ, এটিক ডিসচার্জ বা টার্নার সিনড্রোম, এগুলো কারণে হতে পারে। কি কি প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে দেখো, টিউবার লাইগেশন, হিস্টেকটমি, ব্রেস্ট ফিডিং, তারপরে লো ফ্যাট অর হাই ফাইবার ডায়েট, তারপরে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, প্রেগনেন্সি, এগুলো কিন্তু হচ্ছে প্রোটেক্টিভ ফ্যাক্টর হতে পারে। আমরা একটা বিনাইন ওভারিয়ান টিউমার, এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে, এটা আমাদের একটু জানা লাগবে, যে ফুল ব্লাডার, এটা কিন্তু একটা মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে যে পার্সেন্টের ব্লাডার ফুল আছে। তাহলে প্রেগনেন্সি, ফাইব্রয়েড ইউটেরাস, ঠিক আছে। ফাইব্রয়েড ইউটেরাসের সাথে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর কি হতে পারে, যে ফাইব্রয়েড ইউটেরাসটা ইউজুয়ালি আমরা জানি যে সেন্টালি আমরা একটা হয়তো বা 16 উইক সাইজ একটা ইউটেরাস পাইলাম, এরকমভাবে আমরা পাই। এবং দেখা যায় যে আমি যদি নিচ দিয়ে হাত দিই, আমি কিন্তু মানে সোয়েলিংটার নিচ দিয়ে হাত দিই, তাহলে আমি কিন্তু নিচে পৌঁছাইতে পারবো না। বাট ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে নিচ দিয়ে হাত দিলে কিন্তু পৌঁছানো যাবে, রাইট, রিচ করা যাবে। আর চকলেট সিস্ট অফ ওভারি, এটা যেটাকে আমরা বলতেছি অ্যান্ডোমেট্রিওসিস, এটার ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, বা পেরিটোনাইটিস, ইনসিস্টেড পেরিটোনাইটিস, তারপরে অ্যাসাইটিস। কারণ অনেক অ্যাসাইটিস মানে ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে, আমরা অনেক সময় অ্যাসাইটিস কিন্তু পাইতে পারি। যদিও মেইনলি ম্যালিগনেন্সির ক্ষেত্রে আমরা অ্যাসাইটিসগুলো পাই। ফাংশনাল ওভারিয়ান সিস্ট, প্রেগনেন্সি উইথ ফাইব্রয়েড, এগুলো কিন্তু বিনাইন টিউমারের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে। আর ওভারিয়ান টিউমারের কমপ্লিকেশন কি হতে পারে, এক তো হচ্ছে টর্শন অফ দ্য পেডিকল, অর্থাৎ মানে পেডিকাল, এই যে টিউমার, এখানে একটা পেডিকাল আছে, পেডিকাল বা একটা মানে স্টক টাইপের, তো এটা থেকে মানে টিউমারটা দেখা যায় পেঁচাই যেতে পারে, সেটাকে আমরা টর্শন বলতেছি। এবং পেঁচে গেলে ভাস্কুলার সাপ্লাই কম্প্রোমাইজ হয়ে এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হবে, এবং রাপচার হইতে পারে, সিস্টটা মানে ফেটে যেতে পারে। তারপরে এই সিস্টেমের মধ্যে হেমোরেজ হইতে পারে,
ইনফেকশন হতে পারে সিস্টের মধ্যে, সিস্টের ডিজেনারেশন হতে পারে, সিডোম্যাক্সিমা পেরিটোনিয়াম হতে পারে। যদি মিউসিনিয়াস সিস্ট হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা রাপচার হয়ে পেটে ছড়াই যাবে এবং এখানে পেটে দেখা যাবে মানে পেরিটোনিয়াম সব জায়গায় ছড়াই গেছে এবং আলটিমেটলি ওখানে অ্যাসিটিস করছে, সিডোম্যাক্সিমা পেরিটোনি করছে। এটা মেনলি অ্যাপেন্ডিক্স ক্যান্সার দ্বারা বেশি হয়। ম্যালিগনেন্সি তে ট্রান্সফর্ম হতে পারে একটা টিউমার, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন পর্যন্ত কিন্তু করতে পারে। ডার্মোয়েড সিস্ট হচ্ছে 15 থেকে 20% ক্ষেত্রে এরা বাইল্যাটারাল হইতে পারে এবং এদের ম্যালিগনেন্সির চান্স 1 থেকে 2%, খুবই কম ক্ষেত্রে এরা ম্যালিগনেন্ট হয়, এটা আমরা জানলাম। এবং এটার কমপ্লিকেশনটা ইম্পর্টেন্ট, যে আমরা হচ্ছে টর্শন অফ দ্য টিউমার হওয়ার চান্স থাকে, অনেক বেশি টর্শন হয় এবং ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন রিস্ক খুবই কম এবং রাপচারও খুব কম হয়। তবে এটার ট্রিটমেন্টটা আমরা কি করি, সিস্টেকটমি করতে পারি, যে ওভারিয়ান টিস্যু রেখে এরকম যে সিস্টেকটমি করে ফেলবো। আর ল্যাপ্রোস্কোপিক সার্জারি করা যেতে পারে, এন্ডোব্যাগ নামে একটা জিনিস আছে ওইটা ইউজ করে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে জার্মাসিস্টের জন্য টিপ অফ আইসবার্গ বা হচ্ছে রকেনস্কি প্রোগ্রিপারেন্স ইকোজেনিক রিজন আমরা পাই, সেরকম বেশ কিছু জিনিস আমি বলে আসছিলাম। হ্যাঁ, তার বাদে দেখো আমরা ডার্মার সিস্টেমের মধ্যে একটোডার্মাল কি কি টিস্যু পাই, মেসোডার্মাল কি কি পাই, এন্ডোডার্মাল কি কি পাই, এটা পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করে। সো একটোডার্মাল মধ্যে স্কিন, হেয়ার, টিথ, নার্ভ টিস্যু, সেবাসিয়াস ম্যাটেরিয়াল, এই জিনিসগুলো আমরা কিন্তু পাইতে পাই। তার বাদে মেসোডার্মাল অরিজিনের মধ্যে বোন, কার্টিলেজ, মাসেল, এগুলো আমরা পাবো। আর এন্ডোমেট্রিয়ামের মধ্যে থাইরয়েড, সালিভারি গ্ল্যান্ড, ব্রঙ্কাস, ইন্টেস্টাইন, এই সকল জায়গার টিস্যু কিন্তু আমরা এই টিউমারটার মধ্যে পাইতে পারি। এস্ট্রোম ওভারি মানে কি, এস্ট্রোম ওভারি মানে আমি বলে আসছি যে লেস দেন 3% ম্যাচুয়ার টেরাটোমার্সের মধ্যে, মানে এগুলো হইতে পারে যে থাইরয়েড টিস্যু ওভারিতে গেছে। তারপরে হচ্ছে কার্সিনয়েড, স্ট্রোমাল কার্সিনয়েড, এটা বলতে কি বুঝেছি যে এটা রেয়ার টেরাটোমা, মানে এটাও এক ধরনের মনোক্লোনাল। তো ওভারিতে দেখা গেছে যে ওভারিতে কি রিলিজ হচ্ছে, ওভারিতে সেরোটোনিন রিলিজ হচ্ছে। সো এর ফলে কি হবে, কার্সিনয়েড সিনড্রোম হবে। এবং কার্সিনয়েড সিনড্রোম হইলে সেখানে ফেসিয়াল ফ্লাশিং হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, অ্যাবডোমিনাল পেইন হবে, ডায়রিয়া হবে, ব্রঙ্কোস্পাজম হবে, সেগুলো কার্সিনয়েড সিনড্রোমের কিছু ফিচার্স। আচ্ছা, একটা ওভারিয়ান টিউমার যদি ধর টর্শন হলো, টুইস্টেড হয়ে গেল, প্যাচাই ট্যাচাই গেছে, তাহলে সেটা কিন্তু ইসকেমিক নেক্রোসিস, গ্যাং ইনফরমেশন, তারপরে পেডিকাল থেকে টিউমার ছুটে যাওয়া, ইন্টারপিটোনিয়াল হেমোরেজ, শক, এরকম বিভিন্ন প্রবলেম কিন্তু সেখানে অ্যারাইজ করতে পারে। আচ্ছা, কিভাবে ম্যানেজ করবো, ফার্স্ট টাইম পেশেন্টের প্রোফাইলটা নিব, যে কোনো এইজই কিন্তু ইমিউন না, যে কোনো এইজে হইতে পারে, বাট মেনলি লেট এজে যে হয় ম্যালিগন্যান্ট ক্যান্সার। এবং অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে, কিছুটা ডিসকমফোর্ট লাগতে পারে, এবং অ্যাপেটাইট কমে যাওয়া, ওয়েট লস হওয়া, প্রি এক্সিস্টিং কোনো টিউমার আছে কিনা সেটা দেখা, টিউমারটা র্যাপিডলি প্রোগ্রেস করতেছে কিনা, অ্যাবডোমিনাল সোয়েলিং র্যাপিড হচ্ছে কিনা, তারপর অ্যাবডোমিনাল পেইন আছে কিনা, ওয়েট লস সাডেনলি হয়েছে কিনা, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা, মেনস্ট্রুয়াল কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, জেনারেল এক্সামিনেশন দেখলাম ক্যাকিস্টিক, অনেক বেশি শুকিয়ে গেছে, জন্ডিস আছে কিনা, লেফট সুপ্রা, এটা খুব ইম্পর্টেন্ট, যে ভার্কিউস নোট, এটা ইনলার্জ কিন্তু হইতে পারে। দেখা গেছে যে হয়তো বা স্টোমাকের ক্যান্সারটা, মানে ক্রুকেনবার্গ যে টিউমার, স্টোমাকের ক্যান্সারটা ওভারিতে চলে গেছে এবং ওভারিয়ান মানে সেকেন্ডারি ডিপোজিট হয়েছে ওভারিতে, এবং আলটিমেটলি আমরা লেফট সুপ্রাক্লাভিকুলার যে লিম্ফ নোড সেটা আমরা হচ্ছে ইনলার্জ পাইছি, যেরকম ভার্কিউস নোট বলি। লেগে বা ভালভাতে এই সকল জায়গায় ইটিমা যদি থাকে, সেটাও কিন্তু ম্যালিগন্যান্ট ক্যান্সার একটা ফিচার হইতে পারে। প্যারাবডোমিনাল এক্সামিনেশন করে আমরা লিভার দেখতে পারি ইনলার্জ হয়ে গেছে, হয়তো বা একটু ফার্ম হয়েছে, নোডুলার হয়েছে, এরকম হইতে পারে। এবং হাইপোগ্যাস্ট্রিমে আমরা একটা মাস পাইতে পারি বাইল্যাটারালি, এবং সেটা আমরা দেখবো সলিড কিনা, তারপরে মোবিলিটি কেমন, মোবাইল নাকি রেস্ট্রিক্টেড বা ফিক্সড হয়ে আছে, টেন্ডারনেস আছে কিনা, ইউজুয়ালি প্রেজেন্ট থাকতে পারে, বা সারফেস ইরেগুলার আছে কিনা, মার্জিন ওয়েল ডিফাইন্ড কিনা, তারপরে লোয়ার পোল কিন্তু ইউজুয়ালি রিচ করা যায় কিনা, এটা আমরা দেখবো যে মার্জিন ওয়েল ডিফাইন থাকবে বাট লোয়ার পোল রিচ করা যাচ্ছে কিনা। পারকাশন কিন্তু টিউমারের উপর ডাল হবে, টিউমারের উপর পারকাস করলে ডাল হবে। এবং পারভেজানাল এক্সামিনেশন যদি করি তাহলে ইউটারাসটা কিন্তু সেপারেট থাকবে মাস থেকে। এবং পোস্টিরিয়র ফর্নিক্সে আমরা হচ্ছে একটা নোডিউল পাইতে পারি, এটা যদি 1 সেন্টিমিটার থেকে বেশি হয় তাহলে ম্যালিগনেন্সি ডায়াগনোসিস মোটামুটি সার্টেন। আর কনফার্ম করতে হলে আমরা অবশ্যই সাইটোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে, অ্যাবডোমিনাল যে ফ্লুইড নিয়ে প্যারাসেন্টিসিস করে, বা কার্ডিস্যাক থেকে ফ্লুইড নিয়ে, টিউমারের ক্ষেত্রে কার্ডিস্যাকেও দেখা যায় কালেকশন হয়, সেগুলো থেকে ফ্লুইড নিয়ে, তারপর টিউমার মার্কার করে যদি 35 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml, এটা এর থেকে যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে এটা সাজেস্টিভ অফ ক্যান্সার। এবং তারপরে হচ্ছে আদার মার্কার আমরা করতে পারি C199, তারপর হচ্ছে C153, বা আরও কিছু টেস্ট আমরা করতে পারি। আর এক্সটেন্ট অপারেশন কোথায় কোথায় ছড়াইছে সেজন্য সিটি স্ক্যান, এমআরআই, এক্স রে, এই সকল জিনিস হয়তো বা করা যাইতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে যে ট্রিটমেন্টের জন্য আমরা স্টেজিং করব, সার্জিক্যাল ট্রিটমেন্টের জন্য আমরা স্টেজিং ওয়াইজ হচ্ছে ট্রিটমেন্ট দিব। আর আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, এগুলা ট্রাই করা যাইতে পারে। তো দেখো এখানে বিনাইন আর ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমারের ডিফারেন্সটা পড়ে নিতে হবে, এটা খুবই সহজ। আমরা এতক্ষণ যা পড়ছি এগুলো যদি আমরা বুঝি তাহলে আমরা এগুলো কিন্তু সুন্দর করে বুঝতে পারবো। তো দেখো কখন একটা ওভারিয়ান ম্যালিগনেন্সি আমরা সাসপেক্ট করবো, যখন দেখবো এইজ বেশি, র্যাপিডলি গ্রো করতেছে, টিউমারটা সলিড, নোডুলার এবং ইরেগুলার, এবং টিউমারের সাথে পেইন, টেন্ডারনেস এটাও হয়তোবা আছে, তো এগুলা থাকতে পারে। এবং বাইল্যাটারাল ডিস্ট্রিবিউশন বা টিউমারটা ফিক্সড হয়ে আছে,
অ্যাসাইটিস সাথে আছে, বা পায়ে অথবা ভালভাতে ইডিমা হয়ে আছে, এবং পাউচ অফ ডগলাসে দেখা গেছে কিছু জমা হয়ে আছে, ফ্লুইড জমা হয়ে আছে বা কিছু ডিপোজিট জমা হয়ে আছে। ওভারিয়ান টিউমার হচ্ছে কোথায় কোথায় মেটাসিস হতে পারে, পেরিটোনিয়ামে যেতে পারে মোস্ট কমনলি, তারপরে ওমেন্টাম, তারপরে কন্ট্রালাটারাল ওভারি, মানে এক সাইড ওভারিতে ক্যান্সার আর এক সাইড ওভারিতে চলে যেতে পারে, তারপরে লিভার, লাং, উইটারাস এই সকল জায়গায় যেতে পারে। টিউমার মার্কার মোস্ট ইম্পর্টেন্টলি কার্বোহাইড্রেট 125, এটা সব থেকে ইম্পর্টেন্ট, তারপরে কার্সিনোম অ্যান্টিজেন CA153, CA199। আচ্ছা, কুকেনবার্গ টিউমার মেনলি স্টোমাক থেকে আসলে আমরা বলি, তারপরে কোলন, ব্রেস্ট, গলব্লাডার থেকে ওভারিতে গেল, সেটাকেও কুকেনবার্গ টিউমার হতে পারে। এবং এক্ষেত্রে আমরা উফোরেক্টমি করি এবং তারপরে কেমোথেরাপি দিয়ে, তারপরে প্রাইমারি সাইটে ট্রিটমেন্ট দিয়ে হয়তো আমরা ম্যানেজ করতে পারি। এখন দেখো, একটা পেশেন্ট 30 বছর বয়সী মহিলা গাইনি ইমার্জেন্সিতে ভর্তি হয়েছে, তার লোয়ার অ্যাবডোমিনালে সাডেন পেইন এবং একটা মাস পাওয়া গেছে লোয়ার অ্যাবডোমিনে, যেটা সিস্টিক এবং টেন্ডার, তাহলে এটা হচ্ছে টুইস্টেড ওভারিয়ান টিউমার হতে পারে। 42 বছর বয়সী একটা মহিলা, তার ওভারিয়ান টিউমারের জন্য অপারেশন করা হয়েছে এবং পার অপারেটিভ ফাইন্ডিংস ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমারকেই সাজেস্ট করছে। সো কোন পার অপারেটিভ ফাইন্ডিংস? তার ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে ল্যাপ্রোটমি করে আমরা কি কি পাবো? আমরা ল্যাপ্রোটমি করে যে জিনিসগুলো পাবো সেগুলোকে বলি আমরা পার অপারেটিভ ফাইন্ডিং। তো এটা আমরা আগে বলে আসছি যে বাইলেটারাল ডিস্ট্রিবিউশন থাকবে, ইনগলস ব্লাড ভেসেলস ওভার দ্য সার্ফেস অফ ওভারি আমরা পেতে পারি, ব্রোকেন ক্যাপসুল আমরা পাবো, পেরিটোনিয়াল ফ্রি ফ্লুইড পেতে পারি, অর্থাৎ অ্যাসাইটিস পেতে পারি, এবং অ্যাসাইটিস পেলে সেটা ব্লাড মিক্সড, ব্লাড টিং, হেমোরেজিক অ্যাসাইটিস, এবং টিউমারটা সলিড আছে, মাল্টিপল সেকেন্ডারি ডিপোজিট পেরিটোনিয়ামের ওভার দিয়ে আছে অথবা আদার পেলভিক স্ট্রাকচার, এবং অ্যাডিশনস থাকতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট, সারাউন্ডিং স্ট্রাকচারসের সাথে। সো এরকম বিভিন্ন কিছু পেতে পারি, অর্থাৎ মানে আমরা ল্যাপ্রোটমি করে যে ওপেন করে মিডলাইন একটা ইনসিশন দিয়ে ওপেন করে আমরা বডিতে যে ফাইন্ডিংগুলো পেয়েছি সেগুলো পার অপারেটিভ ফাইন্ডিং। সার্জিক্যাল ম্যালিগনেন্ট ওভারি টিউমার, তাহলে আমরা কি করি? ইউনিল্যাটারাল ওভারেক্টমি করতে পারি এবং পরবর্তীতে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, বাইলেটারাল সালপিং ওভারেক্টমি, ফ্যামিলি যদি কমপ্লিট হয়ে যায়। তো তার মানে কি? টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ বাইলেটারাল সালপিং ওভারেক্টমি। সো এটা কিন্তু একটা ডেফিনিটিভ ওয়ে আসলে আমাদের সার্জিক্যাল